তুমি অমন করে হাঁপাচ্ছ কেন? মহিলাটি জলসাঘরের দিকে আঙুল দেখিয়ে বলল, খুন। কথাটা বলেই সে অজ্ঞান হয়ে যায়। সময়টা সম্ভবত স্বাধীনতার আগের। না 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 না, ভুল বলা হলো। ভারত তখন সবেমাত্র স্বাধীন হয়েছে। মহাত্মাজি যেবার শহীদ হয়ে যান তার কদিন পরে। আমি সবে বিলেত থেকে ফিরে এসেছি ব্যারিস্টারি পাশ করে। তারপর রায় সাহেবের জুনিয়র হিসেবে কাজ করা শুরু করেছি। রানুর সঙ্গে তখনও আমার আলাপ হয়নি। তা রয় সাহেবের চেম্বারটা ছিল ধর্মতলায়। তিনি সেই আমলে কলকাতা বারের সবচেয়ে নামজাদা ক্রিমিনাল সাইড ব্যারিস্টার। তাঁর চেম্বারে 4টে ঘর। একেবারে ভেতরে সাহেবের চেম্বার, তার কাছেই ল লাইব্রেরি, সামনের দিকে ল অফিস। 4-5 জন জুনিয়র সেখানে কাজ করে, তাদের মধ্যে প্রধান ছিলাম আমি। একপাশে স্টেনোটাইপিস্ট ক্রমাগত টাইপ করেই চলেছে, ডাক পড়লে ভেতরে যায় ডিকটেশন নিতে। একেবারে সামনের দিকে রিসেপশন রুম। মক্কেলরা সেখানে অপেক্ষা করেন। একে একে তাঁদের ডাক পড়ে ভেতরে। রায় সাহেব কেস হিস্ট্রি শোনেন। মক্কেলদের ভিড় দেখলে কখনো বা জুনিয়রদের মধ্যে মক্কেলদের ভাগ করে দিতেন। তারাই জবানবন্দি নিত এবং সুবিধে মতো রায় সাহেবের কাছে খাতাপত্র দাখিল করে দিত। তা একদিন সকালে রায় সাহেবের সাথে দেখা করতে এলো একটি সুদর্শন যুবক। দেখলেই বোঝা যায় সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পরনে 3 পিস গ্রে রঙের স্যুট, বয়স আন্দাজ 30-32। টকটকে ফর্সা গায়ের রং, মাথার চুল ব্যাকব্রাশ করা, গোঁফদাড়ি কামানো। মোহরীকে একটা আইভরি ফিনিশড ভিজিটিং কার্ড দিয়ে তিনি বললেন যে ব্যারিস্টার রয় সাহেবের সঙ্গে তিনি দেখা করতে চান। তা মোহরী তাকে বসিয়ে রেখে ভেতরে খবর দিতে গেল। একটু পরেই রয় সাহেবের খাস বেয়ারা এসে তাকে ভেতরে ডেকে নিয়ে যায়। আমি দেখলাম ভদ্রলোক খুবই বিচলিত। তার হাতে একটা পোর্টম্যান্টো ব্যাগ। একটু পরেই রায় সাহেবের পিয়ন এসে আমাকে ভেতরে ডেকে নিয়ে গেল। তা আমি ভেতরে যেতেই রায় সাহেব বললেন, বসো বসো, এনার সঙ্গে আলাপ করিয়ে দিই। এনার নাম মিস্টার সুরেশচন্দ্র চৌধুরী। ইনি একটা মার্ডার কেসে আমাকে এনগেজ করতে চান। কথা বলতে বলতে রায় সাহেব সেই আইভরি ফিনিশড ভিজিটিং কার্ডটা আমার দিকে বাড়িয়ে ধরলেন। আমি এক নজর সেটার দিকে দেখে টেবিলে রেখে দিলাম। রায় সাহেব তার চেয়ারে হেলান দিয়ে বসলেন। মিস্টার চৌধুরী, আমার জুনিয়র পিকে বাসু, বার অ্যাট ল। নাও স্টার্ট টকিং। বলুন, কেস হিস্ট্রিটা বলুন। মিস্টার সুরেশচন্দ্র চৌধুরী একটু নড়ে চড়ে বসলেন। বললেন, স্যার, বলছিলাম যে কেসটা আমার তরফ থেকে নিতান্তই কনফিডেন্সিয়াল। আমি শুধু আপনাকেই সেটা জানাতে এসেছি। রায় সাহেব তাঁর পাইপটা ধরাতে ধরাতে বললেন, আপনার প্রশ্নের জবাব তো আমি আগে দিয়েছি মিস্টার চৌধুরী। ও আমার জুনিয়র, আমার অ্যাসিস্ট্যান্ট। আমাকে যা বলবেন তা আমি ওকে বলতে বাধ্য হব। আমার হয়ে নিজেই কেসটা প্রাথমিক তদন্ত করবে। আমাকে যা বলবেন তা ওর সামনেই বলতে হবে। তবুও আগন্তুক নীরব হয়ে নখ খুঁটতে লাগল। রায় সাহেব তাঁর ভিজিটিং কার্ডটা তার দিকে বাড়িয়ে ধরে বললেন, শুনুন, আমাকে এনগেজ করলে আমার শর্তেই তা করতে হবে। আপনার তাতে আপত্তি থাকলে আই এম সরি, অন্য কোনো লিগ্যাল অ্যাডভাইজারের সন্ধানে আপনাকে উদ্যোগী হতে হবে। না স্যার, পারলে আপনি আমাকে বাঁচাতে পারবেন। ঠিক আছে, বেশ, আমি আপনাদের দুজনের সামনেই সব কথা খুলে বলবো। কিন্তু কথা দিন, আমার সব কথা শোনার পর যদি আপনি কেসটা না নেন, তাহলে আমার এসব কথা গোপন থাকবে। এর আগে কোনো লয়ারের সঙ্গে কারবার করার দুর্ভাগ্য বোধহয় আপনার হয়নি, তাই না? আগে না স্যার। আপনি যে কথা বললেন তা তো রুডিমেন্টারি লিগ্যাল এথিক্স। আপনার কেস আমি নেই বা না নেই, কেস হিস্ট্রি যদি আমি শুনি তবে সেটা সম্পূর্ণ গোপন থাকবে। এই বিষয়ে নতুন করে প্রতিশ্রুতি দেওয়ার কি আছে? আইদার স্টেট ইওর কেস অর কুইট। রায় সাহেবের ওই রকমই স্বভাব। পরিষ্কার সোজা সাপটা কথাবার্তা। শুনলে প্রথমে মনে হবে ভদ্রলোক খুবই রূঢ়, আসলে বাস্তবে তিনি ফালতু কথা একদমই পছন্দ করতেন না। তীক্ষ্ণ বুদ্ধির মাটির মানুষ ছিলেন তিনি। মিস্টার সুরেশচন্দ্র বোধহয় সেটাই অনুমান করলেন।
তার কেসটা সবিস্তারে বলতে শুরু করলেন। খুন হয়েছেন একজন প্রৌঢ় জমিদার, জনার্দন জানা, বর্ধমানের জমিদার। হত্যাকাণ্ডটা ঘটেছে দিন দুয়েক আগে জনার্দন বাবুর নিজের বাগান বাড়িতে সন্ধেবেলা। ঘটনাচক্রে শশীমুখী নামে এক ভদ্রমহিলা জড়িয়ে পড়েছে। আমি তার তরফ থেকেই আপনাকে অ্যাডভান্স রিটার্ন করতে এসেছি। রায় সাহেব সুরেশবাবুর বিবৃতিতে বাধা দিয়ে বললেন, ওই শশীমুখী দেবীটি আপনার কে হন? আমার কেউ হন না, শুধুই পরিচিত। শুধু পরিচিত? তাহলে তার তরফ থেকে হঠাৎ এভাবে পরিমরি করে আমার কাছে ছুটে এলেন কেন? বাহ, একজন অসহায় যুবতী। যুবতী? অবিবাহিতা? আজ্ঞে হ্যাঁ। বয়স কত হবে? 16 থেকে 18? আজ্ঞে না, আমার চেয়ে বছর 5 ছোট হতে পারে। তার নির্দিষ্ট বয়সটা আমার জানা নেই, আন্দাজেই বলছি। আপনার নির্দিষ্ট বয়সটাই তো আমার জানা নেই, আন্দাজে বলছি। এই বছর 30। আন্দাজটা মোটামুটি সঠিক হলে শশীমুখী দেবীর বয়স বর্তমানে 25। কি ঠিক আছে? তাই হবে মনে হয়। এবার রায় সাহেব সোজা হয়ে বসলেন, বললেন, দেখুন মশাই, ঝেড়ে কাশতে যার সামর্থ্য নেই তার কেস আমি নেই না। আপনি আগে মনস্থির করুন, আমাকেই রিটার্ন করতে চান তো? না চাইলেই বিপদে আপনার কাছে এইভাবে ছুটে আসবো কেন? আরে মশাই, সেটাই তো আমার প্রশ্ন। যেভাবে আপনি আমার কাছে ছুটে এসেছেন তা থেকে অনুমান করছি যে শশীমুখী দেবী একজন সুন্দরী মহিলা। আপনি তাকে ভালোবাসেন এবং সে রাজি হলে তাকে বিয়ে করতেও সম্মতি রয়েছে আপনার। তা সে কথা যদি আপনি আমার কাছে খোলাখুলি স্বীকার করতে না পারেন, তাহলে আমি কিভাবে কেসটা হাতে নেই? সুরেশচন্দ্র মাথা নিচু করে রইল। তারপর 2-1 মুহূর্ত চিন্তা করে নিয়ে বলল, আমি কি সেসব কথা অস্বীকার করেছি? না, তা করেননি। কিন্তু আপনি তো উইটনেস ফর দ্য প্রসিকিউশন নন যে ক্রমাগত আপনার পেটে খোঁচা মেরে মেরে আমাকে আসল কথাগুলো জানতে হবে। তা বেশ, ওই শশীমুখী দেবীর সঙ্গে আপনার কতদিনের আলাপ? সে কি আপনার প্রপোজাল একসেপ্ট করছে না? না করলে কেন করছে না? আপত্তিটা কার, শশীমুখী দেবীর না তার অভিভাবকের? আচ্ছা, মার্ডার কেসের সাথে এসব প্রশ্নের কি সম্পর্ক? কিছু মনে করবেন না সুরেশবাবু, আপনি কাইন্ডলি আমার এই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে পাশের লাইব্রেরি রুমে চলে যান। আমি মানুষটা বড়ই অধৈর্য। এইভাবে খোঁচা মেরে মেরে ক্লায়েন্টের বক্তব্য শোনার আমার স্বভাব নেই। তার থেকে এটাই ভালো, ও আপনার কাছে কেস হিস্ট্রিটা প্রথমে শুনে নেবে, তারপর ওর মুখ থেকে আমি বরং সেটা শুনে নেব। ইন্টারেস্টিং মনে হলে কেসটা আমি নেব, শশীমুখী দেবীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব। সেক্ষেত্রে আমি আপনার রিটেনার গ্রহণ করব, তবে শশীমুখী দেবীর তরফে। সে তো একই কথা। মোটেই এক কথা নয়। আমি টাকাটা নিচ্ছি আপনার কাছ থেকে শশীমুখী দেবীর তরফে, অর্থাৎ আমার ক্লায়েন্ট হবে শশীমুখী দেবী, আপনি নন। বুঝেছেন? আর সব ইতিহাস শুনে যদি আমার মনে হয় শশীমুখী দেবী বাস্তবে অপরাধী, অথবা যদি মনে হয় কেসটা যথেষ্ট ইন্টারেস্টিং নয়, তাহলে আপনার প্রস্তাব আমি গ্রহণ করব না। সেক্ষেত্রে 100 নয় 200% গ্যারেন্টি দিয়ে রাখছি যে আপনার প্রেম কাহিনী এই 4 দেওয়ালের বাইরে যাবে না। এম আই ক্লিয়ার? আগে হ্যাঁ, আমি তাতেই রাজি। আমি শশীর তরফে আপনাকে এমপ্লয় করব। অর্থাৎ কেসটা যদি আপনার বিরুদ্ধে যায়, তাহলে সেক্ষেত্রে আমি শশীমুখী দেবীকেই রক্ষা করব, আপনাকে নয়। আগে হ্যাঁ, আমি ওই খুন জখমের ধারে কাছে নেই। ভেরি গুড। এবার তাহলে ওর সঙ্গে পাশের ঘরে চলে যান। প্রসন্ন, তুমি ওকে লাইব্রেরি রুমে নিয়ে যাও, চাটা খাওয়াও, কেস হিস্ট্রিটা ডিটেলসে শোনো। কাল সকালে না হয় আমাকে সবটা জানিও। স্যার, কাল সকালে? আমার তো তাই অনুমান। একটা দিন আর একটা রাত তোমার কেটে যাবে মিস্টার চৌধুরীর পেটে ক্রমাগত বোমা মেরে মেরে কেসটা উদ্ধার করতে। তুমি তো জানোই ক্লায়েন্টের ব্যাপারে সব কথা না জেনে শুনে কোনো কেসে আমি হাত দেই না। সো প্লিজ এক্সকিউজ মি মিস্টার চৌধুরী, আপনি পাশের ঘরে গিয়ে ওকে জবানবন্দি দিয়ে ফেলুন। আমি বরং দেখি পরবর্তী মক্কেল কে আছে। সুরেশচন্দ্র চৌধুরী নিজে না হলেও তার বাবা আচার্য জগদানন্দ চৌধুরী ছিলেন একজন স্বনামধন্য ব্যক্তি, আদি ব্রাহ্ম সমাজের একজন একনিষ্ঠ নেতা। তার ঠাকুরদা ছিলেন ইংরেজ আমলের একজন নামী স্টিভাডোর, জাহাজের ব্যবসায় অগাধ সম্পত্তি সঞ্চয় করে যান, এবং সেই সম্পত্তির পরিমাণ এত বেশি যে তার পরের 3 পুরুষ ঘোড়ার খুঁড়ে খুঁড়ে অথবা মকারান্ত মালের সেবা করে তা শেষ করতে পারতেন না। তা জগদানন্দ চৌধুরীর বাবা সে চেষ্টাও করেছিলেন। ঘোড়ার খুঁড়ে এবং মকারান্ত অন্যান্য জিনিসের প্রত্যেক দিন ব্যবহারে অল্প বয়সেই লিভারটা পচিয়ে ফেলেন।
কিন্তু তার বিধবা স্ত্রী অর্থাৎ জগদানন্দ চৌধুরীর মা ছিলেন অদ্ভুত দৃঢ় সংকল্পের মহিলা। ব্রাহ্ম সমাজের চিন্তাধারায় প্রভাবিত, সে আমলে বেথুনে পড়া গ্র্যাজুয়েট, অকাল বিধবা হয়েও তিনি দিশেহারা হয়ে পড়েননি। নিজের হাতে একমাত্র সন্তানটিকে ব্রাহ্ম সমাজের কঠোরতার মধ্যে দিয়ে মানুষ করে তোলেন। জগদানন্দ চৌধুরী ইতিহাস এবং দর্শনে 2 বার ফার্স্ট ক্লাস পেয়ে MA পাশ করেন। স্যার আশুতোষের স্নেহধন্য হয়ে পড়েন। প্রথম জীবনে অধ্যাপনা করতেন এবং শেষ জীবনে কলেজের অধ্যক্ষ হয়ে ওঠেন। তাঁরও একটি মাত্র সন্তান, সেই হল এই সুরেশচন্দ্র চৌধুরী। তার ওপর কিন্তু ঠাকুরদার রক্তের প্রভাবই পড়েছে। উচ্ছন্নে অবশ্য যাননি, কিন্তু পড়াশোনায় তেমন মন ছিল না। কোনো রকমে পাস কোর্সে BA ডিগ্রিটা নিয়ে তিনি ব্যবসার দিকে মনোযোগ দেন। কিন্তু জগদানন্দ চৌধুরীর এতে ঘোরতর আপত্তি ছিল। ব্যবসার কাজের জন্য নয়, আপত্তি ছিল তার ধরনে। সুরেশচন্দ্রবাবু সিনেমা জগতে নাক গলালেন। সেই সময় নিউ থিয়েটার্সের দারুণ রমরমা বাজার। সাইগাল, প্রমথেশ তখন বাজার গরম করে রয়েছেন। সঙ্গীত জগতে HMV একচ্ছত্র অধিপতি। সেখানেও পঙ্কজ মল্লিক, সাইগাল, লালচাঁদ বড়াল, কানাকেষ্টদের কদর। সুরেশচন্দ্রবাবু অবশ্য অভিনেতা বা সঙ্গীতশিল্পী হতে চাননি। তিনি চেয়েছিলেন প্রডিউসার হতে, পরিচালনাও নয়, প্রযোজনা। এবং সেক্ষেত্রে জগদানন্দ চৌধুরীর ঘোরতর আপত্তি ধোপে টিকল না। তার আসল কারণ, জগদানন্দ চৌধুরীর মা তাঁর একমাত্র নাতির জন্য একগোছা কোম্পানির কাগজ রেখে সাধনার জন্য ধামে গিয়ে পরলোক গমন করেন। সুরেশচন্দ্রবাবু তার জোরেই সিনেমার ব্যবসায় নামলেন। তারপর বাবা ছেলের মতভেদ হল এবং ক্রমেই সেই মতভেদ মনোমালিন্যে গিয়ে দাঁড়াল। সুরেশচন্দ্রবাবু টালিগঞ্জ স্টুডিও পাড়ায় একটা বাসাবাড়ি ভাড়া করে উঠে এসেছিলেন। জগদানন্দ চৌধুরী তাকে ত্যায্যপুত্র করেননি স্ত্রীর মুখের দিকে তাকিয়ে, কিন্তু সেদিন থেকে তার একমাত্র ছেলের আর মুখদর্শনও করতেন না। তা এই সুরেশচন্দ্র একদিন পাঁকের মাঝখানে আবিষ্কার করে বসলেন একটি অপূর্ব পদ্ম, শশীমুখী দেবী। তিনি তখন এক বাইজির হেফাজতে মেয়ের মতো পালিত হচ্ছিলেন। বাগবাজারের এক ধনী বন্ধুর বাড়িতে গানের জলসায় 4 চোখের প্রথম মিলন হয়। সেটা প্রায় এই মূল ঘটনার 8 বছর আগেকার কথা। শশীমুখী দেবী তখন সবে 17 বছরের কিশোরী। সুরেশচন্দ্রের বয়স তখন 22। সদ্য কলেজ পাশ করা যুবক, তখনও ব্যবসায় নামেননি। এদিকে শশীমুখী দেবীর গান শুনে একেবারে পাগল হয়ে গিয়েছিলেন সুরেশচন্দ্র। তার যাতায়াত শুরু হলো বাইজির আস্তানায়। একান্ত নিষ্ঠায় কি না হয়। ক্রমে একদিন আলাপ হলো মেয়েটির সঙ্গে। ঘনিষ্ঠ আলাপ নয়, সে বিষয়ে কিন্তু বাইজির অত্যন্ত সতর্ক দৃষ্টি থাকে। তা মাস 6 ঘোরাঘুরির পর সুরেশচন্দ্র বাইজির কাছে প্রস্তাব রাখলেন। তিনি শশীমুখীর একটা লং প্লেইন রেকর্ড বানাতে চান, HMV থেকেই। বাইজি কস্তুরীবাই ছিলেন প্রৌঢ়া এবং অভিজ্ঞা, লখনৌ ঘরানার, তবে এখন কলকাতারই পাকাপাকি বাসিন্দা। অনেক ঘাটের জল তিনি খেয়েছেন। বড় লোকের বাড়ির এইসব কাপ্তেন বাবুদের চিনতে তার বাকি নেই। বছর প্রায় ঘুরে গেল কস্তুরীবাইয়ের বিশ্বাস অর্জন করতে। বাইজি বুঝতে পারলেন এই বাবুটির কোনো বেলেল্লাপনা নেই, কোনো কুমতলবও নেই। সত্যি তিনি ওনার পালিতা কন্যার কিছু গান রেকর্ড করতে চান। শেষ পর্যন্ত বাইজি রাজি হয়ে গেলেন। এদিকে সুরেশচন্দ্র এবং শশীমুখী দেবী যে পরস্পরের প্রতি আকৃষ্ট হয়েছেন, সে ঘটনাও অভিজ্ঞা বাইজির নজর এড়ায় না। কিন্তু তিনি এটা বুঝতে পারেন না যে সুরেশচন্দ্র তাঁর পালিতা মেয়েকে বিয়ে করতে উদ্গ্রীব হয়েছেন, রক্ষিতা হিসেবে পোষ মানানোর জন্য নয়। বাইজি বাড়িতে বিয়ে করা সে যুগে প্রায় অবিশ্বাস্য ব্যাপার ছিল আর কি। তা শশীমুখী দেবীর রেকর্ড বের হলো, কিন্তু বাজারে চলল না।
খালি গলায় তার গলার স্বর যতটা মিষ্টি শোনায়, যান্ত্রিক পদ্ধতিতে সেই স্বর বন্দি করলে সেই মিষ্টতা আর থাকে না। কি আশ্চর্যের কথা! সে আমলে আঙুরবালা কানন দেবীকে ছাপিয়ে শশীমুখী বাজার দখল করতে পারলেন না। এর মধ্যে বাবা ছেলের বিচ্ছেদ হয়ে গেছে। সুরেশচন্দ্রবাবু বাসাবাড়ি ভাড়া করে টালিগঞ্জে উঠে চলে এসেছেন। এভাবেই কেটে গেল কয়েকটা বছর। সুরেশচন্দ্র সিনেমার পাড়ায় ঘোরাঘুরি করেন। অনেক শিল্পী, ক্যামেরাম্যান, টেকনিশিয়ানদের সঙ্গে তাঁর আলাপ হয়, বন্ধুত্বও হয়, কিন্তু জুৎসই একটা সিনেমা বানানোর পরিকল্পনা বাস্তবায়িত করতে পারছিলেন না তিনি। টাকার অভাবে নয়, তা তাঁর ছিল, কাহিনীও তিনি বেছে রেখেছিলেন, কিন্তু সেই গল্পের উপযুক্ত নায়িকা তিনি জোগাড় করতে পারছিলেন না। কাননবালা, চন্দ্রমুখী বা উমা শশী পুরোপুরি নিউ থিয়েটার্সের কবজায়। সুরেশচন্দ্র নতুন মুখ খুঁজছিলেন। এই সময় ওনার বন্ধু বিশু প্রামাণিক একদিন একটা বুদ্ধি দিলেন। বিশু বললেন, আচ্ছা, মানে ওই শশীমুখীকে দিয়ে করালে কেমন হয়? হ্যাঁ, শশী? কিন্তু তার গান তো ভালো রেকর্ডিং হলো না। আরে গান নিয়ে কি ধুয়ে খাবি? চন্দ্রমুখী কি গান গায়? আমি তো সিনেমায় অভিনয়ের কথা বলছি। ছবিতে গান থাকলে কাউকে একটা দিয়ে প্লেব্যাক করিয়ে নিলেই হবে। কিন্তু ক্যামেরাতেও যদি ওর ভালো ছবি না আসে ওই রেকর্ডিং যন্ত্রের মতো? আরে বাবা, চেষ্টা করে দেখতে দোষ কি? আমার দৃঢ় বিশ্বাস ওর মুখটা ফটোজেনিক। তুই চেষ্টা করে দেখ না একবার। বিশু প্রামাণিক ক্যামেরাম্যান, তার নিজস্ব একটা ছোট 16mm ক্যামেরাও আছে। কথাটা সুরেশচন্দ্রর বেশ মনে ধরল। প্রস্তাবটা তিনি প্রথমে শশীমুখীর কাছে তুললেন। শশীমুখী দারুণ উৎসাহিত হলেন, কিন্তু তার আশঙ্কাও হল সুরেশচন্দ্র তার বন্ধু বিশ্বনাথের বাণীটাই শশীমুখী দেবীকে শুনিয়ে দিলেন। আরে বাপু, চেষ্টা করে দেখতে দোষ কি? চেষ্টা বিস্তর করা হলো, কিন্তু কস্তুরীবাই রাজি হলেন না। नहीं नहीं बाबूजी, मैंने सुनी है पिक्चर लाइन बहुत खतरनाक है। সুরেশচন্দ্র সকাল সন্ধে বাইজিকে তোয়াজ করতে থাকেন। আজকাল ভদ্রঘরের ছেলে মেয়েরাও সিনেমায় নামছে, তাদের প্রচুর উপার্জন হচ্ছে। তাদের গ্ল্যামার দেখলে না ঈর্ষা জাগে মনে। শশীমুখীর ছবি যদি একবার হিট করে যায় তাহলে আর কি, চিন্তার কিছু থাকবে না, বাকি জীবনের মতো হিল্লে হয়ে যাবে। শেষমেশ রাজি হয়ে গেলেন বাইজি। তাহলে আমার বন্ধু বিশু প্রামাণিককে নিয়ে আসবো। প্রথমে ওই 5-7টা ফটো তুলতে হবে। ফটো দেখে অভিজ্ঞ ব্যক্তিরা বলতে পারবেন সিনেমায় শশীর মুখখানা কেমন দেখাবে। কস্তুরীবাই আপত্তি করলেন না, কিন্তু আপত্তি করলেন বিশু প্রামাণিক। আরে না, অনেক সময় ফটো দেখে ঠিক বোঝা যায় না। ফটো দেখে তুই হয়তো ওকে নায়িকার পার্ট দিলি, তারপর সেলুলয়েডে দেখা গেল সেই মুখের মাধুর্য আর নেই, কিন্তু ততদিনে তোর তো বেশ কয়েক হাজার টাকা গলে গেছে। এই বোকামিটা করিস না। বোকামো মানে? তুই তো প্রথম প্রস্তাবটা দিয়েছিলি, বলেছিলি ফটো দেখে বোঝা যাবে ওর চেহারাটা ফটোজেনিক কিনা। তুই আমার কথাটাই ধরতে পারছিস না। শোন, আমার তো একটা ছোট্ট 69mm ক্যামেরা আছে নাকি? তুই শশীমুখীকে নিয়ে আউটডোরে আয়, আমি 20-25 ফুট মুভি তুলি, সামনে থেকে, পাশ থেকে, বসে, দাঁড়িয়ে, চলন্ত অবস্থায়। সেখান থেকে স্পষ্ট বোঝা যাবে যে ওর সিনেমা উতরবে কিনা। সেই ফিল্ম দেখিয়ে তোর পার্টনারকে কনভিন্স করাও সহজ হবে। সুরেশচন্দ্র রাজি হলেন। এর মধ্যে তিনি আর এক ধনীর দুলালকে উস্কে একটা যৌথ প্রযোজনার ব্যবস্থা করে ফেলেছেন। এবার বিশু প্রামাণিককে নিয়ে সুরেশচন্দ্র এলেন কস্তুরীবাইয়ের কাছে। সব কথা তাকে খুলে বলা হলো। শশীমুখীও তার দিদিকে খুব পীড়াপিড়ি শুরু করলেন। ঠিক হ্যাঁ, আপনারা ছাদে গিয়ে পিকচার তুলুন। ছাদে খুব একটা সুবিধে হবে না, আশেপাশের বাড়ি থেকে ডিস্টার্ব করবে, আর তাছাড়া এত ঘিঞ্জি এলাকায় এসব কাজ হয় না। আমরা ডায়মন্ড হারবারে গিয়ে ছবি তুলব, সকালে যাব, সন্ধে ফিরে আসব। কিসে যাবেন? সুরেশের একটা মরিস মাইনার গাড়ি আছে, তাতেই আমরা 3 জন যাব। শশী, সুরেশ আর আমি, আমরা দুজনেই ড্রাইভ করতে জানি। একটা দিনের তো মামলা, সকালে যাব আর সন্ধে ফিরে আসব। গ্যাস বাতি জ্বলে ওঠার আগেই তো? গ্যাস বাতি? ও হ্যাঁ, রাস্তার বাতি। হ্যাঁ, রাস্তার বাতি জ্বলে ওঠার আগেই ফিরে আসব। ঠিক আছে, কিন্তু 3 জনে নয়, আপনারা 4 জনে যাবেন। রুক্মিণীকেও আমি সঙ্গে পাঠিয়ে দেব।
সেই বিচারিও তো বাড়ির বাইরে যাওয়ার সুযোগ পায় না, যাক একটু হাওয়া খেয়ে আসুক। সুরেশচন্দ্র ভেতরের কথাটা বুঝতে পারেন। রুক্মিণীর জন্য বাইজির প্রাণ কাঁদছে না, তিনি শশীমুখীকে একলা একলা ওনাদের দুজনের সঙ্গে পাঠাতে সাহস পাচ্ছেন না। রুক্মিণী মাঝবয়সী, যদিও দেখলে তরুণী বলে মনে হয়, তা তিনি ওনাদের সঙ্গে থাকলে বাইজি কিছুটা ভরসা পান। দুজন পুরুষের সঙ্গে একা শশীদেবীকে পাঠানো ঠিক নয়। পরের সপ্তাহেই ওনারা চারজন রওনা হলেন ক্যামেরা নিয়ে। ডায়মন্ড হারবার খুব একটা বেশি দূর নয়, মাইল 50। তবে সেখানে দোকানপাট কি আছে জানা নেই, তাই একটা বড় টিফিন ক্যারিয়ারে পরোটা, সবজি, মিষ্টি দিয়ে পাঠিয়েছিলেন কস্তুরীবাই। মুক্ত প্রকৃতির একটা আলাদা মোহ বিস্তারের ক্ষমতা আছে। বেহালার এলাকা ছাড়িয়ে ফাঁকা রাস্তায় আসার পরেই গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন সুরেশচন্দ্র। দুধারে ধানের ক্ষেত, রাস্তার পাশে পাশে বড় বড় গাছ, শিরীষ, পাকুড়, অশ্বত্থ, মাঝে মাঝে দুপাশের গাছ রাস্তা টপকে যেন পরস্পরকে ছুঁতে চায়। সেখানে দূর থেকে দেখলে মনে হয় কে যেন ওদের বরণ করতে গাছগাছালির দরজা বানিয়ে রেখেছে। রুক্মিণী খালি গলায় গান ধরলেন। বাইজির কাছের মানুষ, গান না জানাটাই অপরাধ। জাদু ডরা बाजू बंद खुला खुला जाए सवरिया ने जा। বিশু প্রামাণিক অ্যাটাচি কেসটা টেনে নিয়ে সানন্দে তার সঙ্গে তাল দিলেন। बाजू बंद खुला खुला जाए बाजू बंद खुला खुला जाए जादू की पुरिया भर भर मारे जादू की पुरिया भर भर मारे क्या करे बेद विचार बाजू बंद खुला खुला जाए बाजू बंद खुला। बाबूजी आपका ठेका बंद कीजिए, वो बिल्कुल गलत है। বিশু প্রামাণিক তার বাজনা থামিয়ে দেন। আই এম সরি। ডায়মন্ড হারবারে ছোট ক্যামেরায় শশীদেবীর নানা নড়াচড়া শোয়া বসার ছবি তোলা হলো। দূর থেকে সেমি ক্লোজ আপ, স্টিল ক্যামেরাতেও অনেক ছবি নেওয়া হলো। রুক্মিণী দেবীর ফটো তোলার প্রয়োজন ছিল না, তবে সে বেচারির ফটো তো কেউ তোলে না, তাই বিশু প্রামাণিক তার কিছু স্টিল ফটো তুলে নিলেন। রুক্মিণী দেবী বিশু প্রামাণিকের প্রতি কৃতজ্ঞ হলেন। সন্ধেবেলায় ওনারা ডায়মন্ড হারবার থেকে ফিরে এলেন। এখানে সুরেশচন্দ্র বলেছিলেন উনি নির্জনতার সুযোগ নিয়ে শশী দেবীর সম্বন্ধে অনেক তথ্য গ্রহণ করে ফেলেছেন। তাঁর বালিকা জীবনের কথা, কৈশোরের অতীত ইত্যাদি ইত্যাদি। তখন আমি তাঁর জবানবন্দিতে বাধা দিয়ে জিজ্ঞেস করেছিলাম, নির্জনতার সুযোগ মানে? আপনারা ছিলেন তো চারজন। শশী দেবী তাঁর ছোটবেলার কথা, কৈশোরের কথা আপনার বন্ধু বিশু প্রামাণিকের সামনেই জলের মতো বলে চললেন? না না, ছবি তোলার পরেও আমাদের হাতে অনেক সময় ছিল। রুক্মিণী আর বিশু নদীর ধারে ধারে অনেকটা দূরে চলে গেছিল। আমরা দুজন তখন গঙ্গার ধারে একেবারে নির্জনে বসেছিলাম। এই জায়গাটা আরেকটু বিস্তারিতভাবে বলুন তো সুরেশবাবু। মানে আপনি হঠাৎই ওনাকে জিজ্ঞেস করে বসলেন তোমার ছেলেবেলার গল্প বলো? না, মানে ঠিক হঠাৎ নয়, একেবারে নির্জন মুহূর্তে মানুষের মনের দরজা তো খুলে যায়, সেই সুযোগটাই নিয়েছিলাম আমি। ও একটু অভিভূত হয়ে পড়েছিল, হঠাৎ কেমন যেন নেতিয়ে পড়ে। ওর মানসিক বিহ্বলতা কাটাতে আমি ওর ছোটবেলার প্রসঙ্গটা তুলেছি। জাস্ট আ মিনিট। আপনি প্রথমে বললেন একেবারে নির্জন মুহূর্তে মানুষের মনের দরজা খুলে যায়,
তারপর আপনি নাকি একটা সুযোগ নিয়েছেন এবং তারপর বললেন মেয়েটি অভিভূত হয়ে নেতিয়ে পড়েন। কি তাই তো? আগে হ্যাঁ, তাই তো বলছি। কিন্তু কার্যকারণ সম্পর্কটা খুলে বলছেন না কেন? কার্যকারণ সম্পর্ক এর মানেটা কি? কি আশ্চর্য, শশী দেবী হঠাৎ কেন নেতিয়ে পড়লেন? আপনি বা নির্জনতার কি সুযোগ নিয়েছিলেন? শশী দেবী কেন অভিভূত হয়ে পড়লেন? এইসব কার্যকারণ সম্পর্ক তো দরকার। আচ্ছা, আপনি ঠিক কি জানতে চাইছেন বলুন তো মশাই। হ্যাঁ, বলছি। আমি জানতে চাইছি একেবারে নির্জন মুহূর্তের সুযোগ নিয়ে আপনি কি শশী দেবীকে চুমু খেয়েছিলেন জীবনে প্রথমবার? আর তাতেই কি তিনি অভিভূত হয়ে নেতিয়ে পড়েন? সুরেশচন্দ্র কোনো উত্তর দিলেন না, রেগে উঠে দাঁড়িয়ে পড়লেন। আপনার কৌতূহলের একটা সীমা থাকা উচিত মিস্টার বাসু। এই ঘটনার সঙ্গে মার্ডার কেসের কি সম্পর্ক? দেখুন মিস্টার চৌধুরী, আমার সিনিয়রের মতো আমার ধৈর্যটাও কিন্তু কম। আমার যা যা জিজ্ঞাসা আছে তা আমাকে জেনে নিতে হবে। আপনার আপত্তি থাকলে আমি বরং চলে যাচ্ছি। আমাদের স্টেনোগ্রাফারকে পাঠিয়ে দিচ্ছি, তার অসীম ধৈর্য, কৌতূহল বিন্দুমাত্র নেই। না হয় সপ্তাহখানেক ধরে ধীরে ধীরে আপনি আপনার জবানবন্দিটা দেবেন। স্যার একদিন বলেছিলেন বটে, কিন্তু আমার তো মনে হচ্ছে পুরো 1 সপ্তাহ লাগবে। সুরেশবাবু প্রায় 20 সেকেন্ডের মতো আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ বললেন, অল রাইট স্যার, আই কনফেস, আই কিসড হার, অ্যান্ড ইয়েস, ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার লাইভস। থ্যাংক ইউ স্যার, প্লিজ প্রসিড। শশী দেবী তাঁর ছোটবেলার কথা কি জানালেন? শশীমুখীর জন্ম রেঙ্গুনে, বর্মা মুলুকে। যুদ্ধের হাঙ্গামায় বর্মার প্রবাসী ভারতীয়রা, তাদের মধ্যে বাঙালি বেশি, হাঁটা পথে বর্মা থেকে কলকাতায় ফিরে আসেন। শশীও আসে তার বাবা আর মায়ের সঙ্গে। ও ছিল তাদের একমাত্র সন্তান। সেই দুর্গম জঙ্গল পথে রেঙ্গুন থেকে কলকাতায় পালিয়ে আসে। পথে নানান কষ্ট, নানান বিপর্যয়। এর মধ্যে একদিন রাত্রে ওদের উদ্বাস্তু শিবিরে বর্মী ডাকাতদের দল হানা দেয়। টাকা পয়সা, হাতঘড়ি, মেয়েদের অলংকার সবকিছু ছিনিয়ে নেয়। সে রাত্রেই ওর বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যান। আর মা, তখন তার বয়স হবে 30-35। ডাকাতেরা তাকে অপহরণ করে নিয়ে যায়। শশী তখন নিতান্তই ছোট, ফ্রক পরে। সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে দেখে সে শুয়ে আছে একটা আশ্রয় শিবিরে। তারপর হাত ফেরি হতে হতে ও কস্তুরীবাইয়ের ছত্রছায়ায় আশ্রয় পায়। কস্তুরীও রেঙ্গুন থেকে পালিয়ে এসেছিলেন। শশীকে তিনি মানুষ করে তোলেন, গান শেখান। শশী গায়িকা হয়ে ওঠে। প্রথমে ওরা ছিল লখনৌতে, তারপর উত্তর কলকাতার এক সঙ্গীতপ্রিয় ধনী ব্যক্তির বাঁধা বাইজি হিসেবে কস্তুরী পাকাপাকিভাবে চলে আসেন কলকাতায়। রুক্মিণী আর শশীমুখীও তার সঙ্গে আসে। সে আজ প্রায় বেশ কয়েক বছর আগের কথা। এর মধ্যে কস্তুরীবাইও কলকাতার ঠুমরি আর গজলের বাজারে বেশ প্রতিষ্ঠা অর্জন করেছেন। এই হলো সুরেশবাবুর বলা শশী দেবীর ছোটবেলার সংক্ষিপ্ত ইতিহাস। সে যাই হোক, ডায়মন্ড হারবারে গিয়ে তাদের ছবি তোলার ঘটনা ওই ঘটনার খুব একটা বেশি আগের নয়। এর মধ্যে বিশু প্রামাণিক পরীক্ষা করে দেখেছেন যে শশী দেবীর চেহারা ফটোজেনিক। নায়িকার চরিত্রে তার সাফল্য কামনা করা যেতে পারে। সুরেশবাবুর পার্টনারও রাজি হয়ে গেলেন। সব ব্যবস্থাপনা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন সুরেশবাবু একদিন হঠাৎ শশী দেবীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। তা আমি সুরেশবাবুকে জিজ্ঞেস করি, প্রস্তাবটা কার কাছে দিলেন, শশী দেবী না কস্তুরীবাই? প্রথমে কে? আপনি তো আচ্ছা লোক মশাই। আপনি মার্ডার কেস শুনতে চান নাকি সুরেশ শশী প্রেম কাহিনী নিয়ে একটা বাংলা ফিল্ম বানাতে চান? আমি কোনো জবাব দিই না। স্থির দৃষ্টিতে তাকিয়ে সুরেশবাবুর হাবভাব লক্ষ্য করি। কিছুক্ষণ পর সুরেশবাবু অধৈর্য হয়ে বলে ওঠেন, অল রাইট স্যার। আমি প্রথমে শশীকে প্রস্তাবটা দিয়েছিলাম। বলেছিলাম সে রাজি থাকলে ফিল্মে নামার আগেই আমি তাকে রেজিস্ট্রি ম্যারেজ করতে চাই, বাড়িতে না জানিয়ে, গোপনে। আর ও হ্যাঁ, টিল দ্যাট টাইম আই কিসড হার 50 টাইমস। তবে একসঙ্গে কখনো রাত কাটাইনি, এক বিছানাতে শুইওনি। আর ইউ স্যাটিসফাইড নাও? থ্যাংক ইউ স্যার। এবার আপনি জানা মশাইয়ের প্রসঙ্গে আসতে পারেন। জানা মশাইটাকে? কি আশ্চর্য, জানাকে অজানা মনে হচ্ছে?
জনার্দন জানার মার্ডার কেসেই তো আপনি আমার স্যারের কাছে এসেছেন নাকি? ও হ্যাঁ, জনার্দন জানা, একটা শয়তান জমিদার। সুরেশবাবুর শশী দেবীকে বিয়ে করার প্রস্তাবটা শুনে কস্তুরীবাইজি তো স্তম্ভিত হয়ে গেলেন। सच बात? শশীকে শাদি করে নিয়ে যাবেন আপনি? রাখেলি নয়? রাখেলি? রাখেলি কাকে বলে? ওই যাকে বাঙালি বাবুরা বলে রক্ষিতা। বুড়ো লোকের পোষা ময়না, সোনার দাঁড়ে শিকল পরিয়ে যাকে বাগান বাড়িতে রাখা হয়, শুনেননি? এসব কি বলছেন আপনি? আমি ওকে প্রথমে রেজিস্ট্রি ম্যারেজ করব, তারপর আপনাকে সঙ্গে করে নিয়ে যাব কালীঘাটের মন্দিরে। আপনার সামনেই আমিও সিঁথিতে সিঁদুর দেব, হাতে নোয়া শাখা পরাবো। শশী রাজি আছে, আপনি অনুমতি দিলেই। আনন্দে কেঁদে ফেলেছিলেন প্রৌঢ়াবাইজি। সুরেশের হাত দুটো ধরে বলেছিলেন, শিবজি আপনার ভালো করবেন বাবুজি, লেকিন আপনি খানদানি ঘরের ছেলে, আপনার পিতাজি মাতাজি ওকে ঘরে নেবেন তো? তা আমি জানি না দিদি। দিদি? দিদি বলে ডাকলেন আমাকে? আপনি অনুমতি দিলে তাই বলেই তো ডাকতে হবে বাকি জীবন। শশী আপনাকে দিদি বলে ডাকে না? একটু সামলে নিয়ে বাইজি বললেন, আপনি আপনি ওর বদনসিবের সব কথা জানেন? ও তো ভাগ্যি কি আপনাকে সব কথা বলতে পেরেছে। সব কথা নয়, তবে অনেক কথাই বলেছে। ওর জন্ম রেঙ্গুনে। বার্মা ইভ্যাকুয়েশনের সময় ওদের ছাউনিতে বর্মী ডাকাতরা হানা দেয়, ওর বাবা মারা যান, মাও। জি হ্যাঁ, সচ বাত। আমি ছিলাম সেইখানে। ডাকাত পড়েছে শুনে জঙ্গলের ভিতরে সারা রাত সিটিয়ে বসেছিলাম। সকালবেলা আজাদ হিন্দ ফৌজের পুকার শুনে জঙ্গল থেকে বেরিয়ে আসি। শশী তখন অজ্ঞান হয়ে পড়ে আছে। আচ্ছা, কত বয়স হবে তখন ওর? কত আর হবে, 10 কি 12। তখন ও ফ্রক পরে। সেই তখন থেকেই ও আমার কাছে মানুষ। ওকে লখনৌ নিয়ে গেলাম, গানা শিখালাম, তারপর চলে আসলাম এই কলকাতায়। ওর বাবার নাম বা পরিচয় শশী আমাকে বলেনি, আপনি জানেন? জানতাম ভাই সাহাব, লেকিন এতো দিন পরে তার ইয়াদ নাই। সে কথা ওকে বারবার জিজ্ঞেসও করা যায় না। সে কিসার কথা উঠলেই কান্না শুরু করে দেয়। সেই বদনসিবের দিনগুলো তো ভুলে থাকতে চায় না। তবে ওর পিতাজির নাম ছিল মুখার্জি সাহেব। পুরা নামটা আমার ইয়াদ নাই। রঙ্গুনে একটা কাঠ চিরাইয়ের কারখানার ম্যানেজার ছিলেন তিনি। ঘরওয়ালি আর ওই চুন্নি মুন্নি লড়কি ছাড়া তার আর কেউ ছিল না। ও, শশী তাহলে বামুনের মেয়ে, ধর্মে হিন্দু? हाँ भाई साहब, बिल्कुल हिंदू। মুখার্জি সাহাব ব্রাহ্মণ ছিলেন। তাহলে আপনি অনুমতি দিচ্ছেন তো দিদি? না দিলে তোমাকে ভাই সাহাব বলে ডাকবো কেন সুরেশ? এতদিন তো বাবুজি বলেই ডেকেছি, সুরেশ বাবু বলে বাতচিত করেছি। তবে বিয়ের জোগাড় কবে শুরু করব আপনি বলুন। শুনো ভাই সাহেব, 7 রোজ আপনাকে রুকে যেতে হবে। শাদির আগে শশীকে একটা জরুরি কাম করতে হবে। ওই তোমরা যাকে বলো পেরায়াশ্চিত্ত, ওকে একবার বর্ধমান যেতে হবে। বর্ধমান? বর্ধমান যেতে হবে কেন? এটা ওর বদনসিবির একটা খোঁয়ার। তোমাকে সব কথাই খুলে বলবো সুরেশ ভাই। ও তোমার ঘরওয়ালি হতে চলেছে, তাই এত কথা বলছি, না হলে বলতাম না। এই 7 রোজ তুমি শশীর সঙ্গে দেখা করবে না। ও বর্ধমান থেকে ওয়াপস এলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের শাদি দেব। বেশ, আমি তাতেই রাজি। ওকে কি প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে খুলে বলুন না। কস্তুরীবাই ওনাকে সব কথাই খুলে বলেছিলেন। लगभग 10 साल আগের কথা। আমরা তখন লখনৌতে থাকি। শশী তব 15 साल का। লখনৌয়ে अलग अलग মুজরাতে আমি শশীকে নিয়ে যেতাম। ওই উমরে দারুণ নাম হয়েছিল শশীর। বচপন পার করে ও তখন 15 সালের লড়কি। ওই সময় এক মুজরায় শশীকে দেখে এক বাঙালি রইস আদমি একেবারে মোহিত হয়ে যায়। তিনি ওকে রাখেল করার প্রস্তাব দেন। সেই বাবুজি বর্ধমানের একজন জমিদার ছিলেন। উমর 50 साल के आसपास। তার দুটো বিবি, অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে। তবু উনি শশীকে নিয়ে যেতে চাইলেন।
तब আমার भी একটা পয়সা কড়ির সমস্যা চলছিল। আমি अकेले में শশীকে সব কথা খুলে বললাম। শশী বহুত কেঁদেছিল। সে ব্রাহ্মণ কা লড়কি আছে বলেছিল, দিদি, আমাকে তুমি খাইয়ে পরিয়ে মানুষ করেছো। তুমি শুধু আমার দিদি নয়, তুমি আমার মা। কিন্তু কিন্তু এতদিনে আমি দুনিয়াদারির অনেক কিছুই বুঝতে শিখেছি। কোনো খানদানি ঘর তো দূরের কথা, কোনো সৎ বংশের ঘরের লোক তার ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হবেন না। এটাই আমার নিয়তি। সবার ভোগের বাজারের পণ্য পতিতা হয়ে বাকি জীবন কাটানোর চেয়ে ওই বাবুজির রাখেল হয়ে থাকাই তো আমার পক্ষে ভালো। অন্তত ওই প্রতি রাত্রে অজানা উন্মত্ত রাক্ষসকে শান্ত করার বদনসিবি থেকে তো রক্ষা পাবো। এতে আমার কোনো আপত্তি নেই দিদি, তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ, তুমি রাজি হয়ে যাও। নগদ ৫,০০০ রুপিয়া অ্যাডভান্স দিয়ে জমিদার বাবু লখনৌ থেকে কলকাতায় वापस এসেছিলেন। বলে এসেছিলেন একটা বাগান বাড়ির ইন্তজাম করে উনি এসে শশীকে নিয়ে যাবেন कुछ মাসের মধ্যেই। লেকিন মাসখানেক কোথায়, সাল ঘুমে গেল, বাবুজির পাত্তা নেই। তারপর তার একটা চিঠি এলো। কি একটা জমিদারি মামলায় বাবুজি ফেঁসে গেছিলেন, সেই জন্যই এতদিন খবর নিতে পারেননি। তা হোক, অ্যাডভান্স তো তিনি দিয়ে রেখেছিলেন শশীকে নিয়ে যাওয়ার জন্য। 15 সাল যদি 17-18 भी হয় তো भी জনার্দন জানা আপত্তি করবে না। তিনি তার সুবিধা মতো এসে শশীকে নিয়ে যাবেন। বাগান বাড়ি কেনা হয়ে গেছে, সোনার পিঁজরাও তৈরি হয়েছে, সময় মতো তিনি লখনऊ আসবেন। इस बीच अचानक से मेरा नसीब घूम गया। उत्तर कलकाताয় एक संगीत পছন্দ করে এমন এক রইস আদমি নজরে চলে আসি। এখন আমি উসি কা বাঁধা বাইজি, রাখেল নয়, বাইজি হিসেবে পাকাপাকি ভাবে কলকাতায় চলে আসি। বর্ধমানে জমিদার মশাইকে আমি তার অ্যাডভান্স ৫,০০০ রুপিয়া সুদ সমেত ফেরত দিতে চাই, কিন্তু জমিদার তা নিতে রাজি হয় না। মাঝে মাঝে তিনি ধমকিও পাঠান। मैं क्या करूं ठीक করতে পারি না। এবার সেই জমিদার বাবু তার টাকা ফেরত নিতে রাজি হয়েছেন, লেকিন এক শর্ত পে। টাকাটা তিনি আমার কাছ থেকে ফেরত নেবেন না, নেবেন শশীর হাত থেকে। শুধু তাই নয়, টাকাটা নিজে হাতে তাকে ফেরত দিবে। তিনি শশীকে নিয়ে जो বাগান বাড়ি কিনেছিলেন উধর যাকে पहले से বলে দেওয়া তারিখ পে শশীকে যেতে হবে। জনার্দন জানা একটা মুজরা জোগাড় করবেন। शाम को उनार किछु यार दोस्त आसबे, तादेर सबाइके शशि गान शोनाबे। तबलावाला और सारंगीके निये जेते होबे ना, এই সব ইন্তজাম জমিদার নিজেই করবেন। সুরেশবাবু যেন আকাশ থেকে পড়লেন। এসব কি বলছেন? শশী একা যাবে ওই বাগান বাড়িতে? না, একেবারে अकेला নয়। সে কি अकेला अकेला ট্রেনে বর্ধমান যেতে পারে? আমি ওর সাথে একজন আদমিকে রক্ষার জন্য পাঠাবো। সেই টিকিট ফিকিট কাটবে, স্টেশন থেকে গাড়ি ধরে শশীকে বাগান বাড়ি পৌঁছে দিবে, পাহারায় থাকবে, আবার মুজরা শেষ হলে ওয়াপস নিয়ে আসবে। কিন্তু শশী যদি গিয়ে দেখে ওই মুজরো টুজরো সব মিথ্যে কথা, ওই বদমাইশটা ফাঁকা বাড়িতে একা আছে, আর সেই সুযোগে সে যদি শশী সর্বনাশ করতে চায়? না, ও তিনি পারবেন না। কেন পারবে না? কে তাকে রক্ষা করবে? যে আদমিকে আমি পাঠাচ্ছি সে ওর গার্ড হয়ে যাবে। আমার খুব বিশ্বাসের লোক আছে, হিম্মতওয়ালা আর ডেঞ্জারও আছে, আর সাথে ईमानदारও। সে কে দিদি? তার নাম কি? वो नाम धाम जानते চেও না ভাই, তবে ইতনা জেনে রাখো ও বহুত বড়া ডাকাইত আছে। 5-7টা আদমিকে এর আগে খুন করেছে। পুলিশকে পাস তার নাম আছে ঠিকই, মামলাও ঝুলছে তার নাম पर, लेकिन সে জামিনে খালাস পেয়েছে। जो भी है ও আমাকে মা বলে ডাকে, আর আমার সাথেও বিশ্বাসঘাত করবে না। তাহলে আমাকেও সঙ্গে যেতে দিন দিদি ভাই। বাগান বাড়ি পর্যন্ত আমি যাব না, কিন্তু কাছে পিঠে কোথাও লুকিয়ে থাকবো। শশীর চিৎকার শুনলেই ছুটে যাব ওই শয়তানটার গুহায়। না ভাই সাহেব, তা হয় না। কেন হয় না ও ভি আমি আপনাকে বলতে পারবো না। সুরেশবাবু মাথা নিচু করে কিছুক্ষণ ভাবেন, তারপর বলেন, ঠিক আছে, তাহলে আমাকে আরেকটা কাজ করতে দিন। কি কাম? আমার ঠাকুরদার একটা ছোট্ট শৌখিন পিস্তল ছিল, খুব ছোট্ট, মুঠোর মধ্যে ধরা যায়, কিন্তু মারাত্মক মারণাস্ত্র।
সেটা এখন আমার দখলে। আমি তার লাইসেন্স হোল্ডার। সেটা আমি শশীকে দেব, ও সেটা সঙ্গে করে নিয়ে যাবে। এমন হতেই পারে যে গানের জলসা টলসা মিটে গেলে জমিদারবাবু নির্জন ঘরে শশীকে আক্রমণ করে বসতে পারে। হয়তো ওর গার্ড তখন অন্য কোথাও থাকবে। সেই নিতান্ত প্রয়োজনে শশী ওটা দিয়ে আত্মরক্ষা করতে পারবে। ভাই সাহাব, ও বদনসিব কি কখনো জীবনে পিস্তল দেখেছে? ও কি পিস্তল চালাতে জানে? না, তা জানে না, কিন্তু আমি তাকে 2 ঘন্টার মধ্যে শিখিয়ে দিতে পারবো। কই, ডাকুন তো শশীকে। কস্তুরীবাই রাজি হলেন। তার ডাক শুনে শশী দেবী ঘরে এলেন। শোনো শশী, দিদি রাজি হয়েছেন। আমাকে বলেছেন যে তোমাকে একবার বর্ধমানে যেতে হবে একটা গুরুত্বপূর্ণ কাজ সারতে। যদিও এমনিতে সবাই জানবে তুমি গানের জলসায় মুজরো নিয়ে যাচ্ছ। আমি কাল তোমাকে একটা পিস্তল এনে দেবো শশী। ঘণ্টাখানেক নাড়াচাড়া করলে তুমি বুঝে ফেলবে কি করে পিস্তল চালাতে হয়। আসলে পিস্তল থেকে গুলি চালানোটা কোনো ব্যাপারই নয়। বন্দুক রিভলভার পুরুষ মানুষের অস্ত্র, কিন্তু পিস্তল হলো মেয়েদের। ওটা চালাতে একটা জিনিসেরই প্রয়োজন শশী, সাহস আর হিম্মত। শোনো, দিদি তোমার জন্য একজন গার্ডের ব্যবস্থা করেছেন। সে বিশ্বস্ত লোক। তার কাছেই যন্ত্রটা থাকবে ট্রেনে করে যাওয়ার সময়। একটা ব্যাগের ভেতরে থাকবে সেটা। তাতে দিদির দেওয়া 5,000 টাকার নোটের বান্ডিলটাও থাকবে। হয়তো জলসাঘরে সেই গার্ডকে ঢুকতে দেওয়া হবে না, তাই জলসাঘরের ভেতরে, মানে ওই শয়তানের বাগান বাড়িতে ঢোকার আগেই তুমি ব্যাগটা ওর হাত থেকে নিয়ে নিজের কাছে রাখবে। তুমি জানো কিনা জানি না শশী, কিন্তু শুনে রাখো, কোনো মেয়ে মানুষ নিজের ইজ্জত বা নারী ধর্ম রক্ষা করার প্রয়োজনে কাউকে গুলি করে মারলে সেটা তার অপরাধ বলে গণ্য হয় না। আর আমি যদি গিয়ে দেখি জলসা টলসা সব বাজে কথা, বাগান বাড়িটা পুরো খালি? সেটাও হতে পারে। সেক্ষেত্রে দেখবে যে ওই পিশাচটা তোমার অপেক্ষায় একাই বসে আছে। হয়তো ওর দারোয়ান তোমার গার্ডকে আটকে দেবে আর তোমাকে পৌঁছে দেবে ওর জলসা ঘরে। সেক্ষেত্রে ওই ব্যাগটা নিয়েই তুমি জলসা ঘরে ঢুকে যাবে। দারোয়ান যদি জানতে চায় ব্যাগে কি আছে, তাহলে টাকার বান্ডিলটা বের করে দেখিয়ে দেবে। সম্ভবত যেই তুমি সেই নির্জন ঘরে ঢুকবে, অমনি বদমাইশটা ভেতর থেকে দরজার ছিটকিনিটা বন্ধ করে দেবে। তখন তুমি ওই রেশন ব্যাগ থেকে ওই 2টো জিনিস চট করে একসঙ্গে বের করে নেবে, বাঁ হাতে টাকার বান্ডিল আর ডান হাতে পিস্তলটা। বুঝলে? সরাসরি জোর গলায় বলবে, এই নিন আপনার 5,000 টাকা। তারপর বাঁ হাতে সেটা ছুঁড়ে মারবে ওর মুখে, আর সেই সঙ্গে ডান হাতে পিস্তলটা উঁচিয়ে বলবে, আপনি নিজের হাতে দরজার ছিটকিনিটা খুলে দিন মিস্টার জানা। আমার দিকে এগিয়ে আসার চেষ্টা করবেন না, তাহলে আমি কিন্তু আপনার খুলি উড়িয়ে দেব। কি বলতে পারবে তো? পারবো। পিশাচটা তখন হয়তো অনেক কথা বলবে। হয়তো বলবে, তোমার হাতটা কাঁপছে শশী, ওটা সরিয়ে নাও। হয়তো বলবে, মানুষ খুন করলে তোমার ফাঁসি হয়ে যাবে। তখন আমি তাকে বলবো, কিন্তু তুমি তো মানুষ নও বাবুজি, কুকুর মারলে ফাঁসি হয় না। আমি 3 গুনবো, তার মধ্যে যদি... সুরেশবাবু আর নিজেকে সামলাতে পারলেন না। স্থান কাল ভুলে কস্তুরীবাইজির সামনেই শশী দেবীকে 2 হাতে আলিঙ্গন করে ফেললেন। সাবাস! এর পরের ঘটনা, অর্থাৎ বাস্তবে ঠিক কি ঘটেছিল তার সুরেশবাবু জানতেন না। উনি যেদিন রায় সাহেবের কাছে এসেছিলেন তার আগের সোমবার, মানে 3 দিন আগে, কস্তুরীবাইজির ঠিক করে দেওয়া সেই গার্ডকে নিয়ে শশীমুখী দেবী বর্ধমানে চলে যান সকালের প্যাসেঞ্জার ট্রেনে। 2 দিন দারুণ অশান্তিতে কাটিয়েছিলেন সুরেশবাবু আর কস্তুরীবাইজি, কারণ ওদের দুজনের একজনও ফিরে আসেনি। গতকাল রাত্রে বর্ধমান থেকে সুরেশবাবু একটা ট্রাঙ্ক কল পান। ফোনটা করেছিলেন বর্ধমানের একজন নামকরা অর্থোপেডিক সার্জন, ডক্টর রবীন্দ্রনাথ মৈত্র। তিনি নিজের পরিচয় দিয়ে সংক্ষেপে বলেন যে, মিস শশীমুখী মুখার্জির অনুরোধে আমি ফোনটা করছি। মিস মুখার্জি আপনাকে জানাতে চান যে তিনি একটা ছোটখাটো দুর্ঘটনায় আহত হয়ে শয্যাশায়ী। সেই জন্যই তিনি কলকাতায় ফিরে যেতে পারেননি। অ্যাক্সিডেন্ট? কিরকম অ্যাক্সিডেন্ট? উনি পা পিছলে পড়ে যান। আমি এক্সরে করে দেখেছি, পেলভিক গার্ডেলে একটা সামান্য হেয়ার ক্র্যাক হয়েছে। এই জন্যই শয্যাশায়ী। আমার বাড়িতেই আছে, চিন্তার কিছু নেই। তবে 3 শতেক সে বিছানা থেকে নামতে পারবে না। আপনার অ্যাড্রেসটা কি? টেলিফোন নাম্বার কত? না মিস্টার চৌধুরী, সে কথা জানাতে আমাকে স্পষ্ট করে নিষেধ করেছেন মিস মুখার্জি। তিনি চান না আপনি বর্ধমানে আসেন। কি কারণে তার আপত্তি তাও তিনি আমাকে বলেননি। তবে তিনি জানিয়েছেন যে আপনি বা তার দিদি যেন কোনোভাবেই বর্ধমানে না আসেন। চিন্তার কিছু নেই। আমার নাম তো শুনেছেন। টেলিফোন ডাইরেক্টরি থেকে ঠিকানা বা টেলিফোন নাম্বার আপনি অনায়াসে পেয়ে যাবেন।
কারণ বর্ধমানে আর কোনো অর্থোপেডিক ডাক্তার নেই। কিন্তু প্লিজ আপনারা আসবেন না। মিস মুখার্জির বিনীত অনুরোধ। আমি কাল সন্ধ্যের পর আবার ফোন করে আপনাকে জানাবো কেমন আছে। ওকে, গুড নাইট। আমি সুরেশবাবুকে জিজ্ঞেস করি, তাহলে আপনি কোন সূত্রে জানলেন যে বর্ধমানের জমিদার জনার্দন জানা খুন হয়েছেন? সুরেশবাবু তার পোর্টম্যান্টো ব্যাগ খুলে সেখান থেকে একটা খবরের কাগজের কাটিং বের করে দেখালেন। সেদিনেরই সংবাদপত্র। তাতে জনার্দন জানার রহস্যময় মৃত্যু সম্বন্ধে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। স্থানীয় সংবাদদাতা মৃত্যুর রহস্যময়তার বিষয়ে সংযত অথচ মৃত ব্যক্তির কাজকর্মের ব্যাপারে বিস্তারিত লিখেছেন। আমি কাটিংটা হাতে নিয়ে দেখলাম, তাতে লেখা বর্ধমান 25শে জুলাই। গতকাল বৈকালে তারামাতলায় বর্ধমান পৌরসভার মাননীয় কাউন্সিলর প্রখ্যাত সমাজসেবী জনার্দন জানা মহাশয়ের রহস্যজনকভাবে মৃত্যু হইয়াছে। ঘটনার সময় ওই বাড়িতে গৃহস্বামী ভিন্ন শুধুমাত্র দারোয়ান উপস্থিত ছিল। দ্বীপ্রহরে মধ্যাহ্ন আহারান্তে গৃহস্বামী তার শয্যায় শয়ন করেন। অপরাহ্নে দারোয়ান চা পরিবেশন করিতে আসিয়া তাহাকে মৃতাবস্থায় আবিষ্কার করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাহার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তাহার 2 সহধর্মিণী, 3 পুত্র এবং 4 জন কন্যাকে শোকসাগরে ভাসাইয়া যান। জনার্দন জানা এই অঞ্চলের এক স্বনামধন্য সমাজসেবী, উপর্যুপরি 2 বার পৌরসভার নির্বাচনে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, বুঝলাম। জনার্দন জানা যে খুন হয়েছেন এমন কথা কিন্তু সংবাদপত্রে আদৌ ছাপা হয়নি। আপনার বান্ধবীর নাম পর্যন্ত উচ্চারণ করা হয়নি। এক্ষেত্রে আপনি এতটা ঘাবড়ে গেলেন কেন বলুন তো? আমি একটা অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছি মিস্টার বাসু। শশী গেল 5,000 টাকার খেসারত দিতে। ঘটনাচক্রে ঠিক সেই সন্ধ্যেতেই বুড়োটা রহস্যজনকভাবে মারা গেল। এদিকে শশী দুর্ঘটনায় শয্যাশায়ী হয়ে পড়ল। আচ্ছা, দুর্ঘটনাই যদি হয় তাহলে টেলিফোন করে সে আমাকে ঘটনাস্থলে যেতে বারণ করছে কেন? টাকার পিস্তল সম্বন্ধেও কোনো খবর নেই। এই ঘটনাচক্রের মধ্যে একটা বিচিত্র যোগসূত্র কি আপনার নজরে পড়ছে না মিস্টার বাসু? পড়ছে, অবশ্যই পড়ছে, কিন্তু এখানে বসে আমাদের আঙুল চালালে সেই রহস্যের সমাধানে বিন্দুমাত্র সাহায্য হবে না। যদিও মিস মুখার্জি বারণ করেছেন, তবুও আমাদের দুজনকেই ওখানে গিয়ে তদন্ত করে দেখতে হবে। আপনি বরং প্রথম পর্যায়ে আড়ালে থাকবেন। নেক্সট ট্রেনেই আমাদের দুজনকে বর্ধমান যেতে হবে। দাঁড়ান, টাইম টেবিলটা আনাই একবার। আবার ট্রেনে কেন স্যার? আমি প্রস্তুত হয়ে এসেছি। গাড়িতে ট্যাঙ্কি ফুল করে পেট্রোল ভরে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। গাড়িতে ওভারনাইট ব্যাগে যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসেছি। যথেষ্ট টাকাও আমার সঙ্গে এনেছি। আপনি সিনিয়র ব্যারিস্টার সাহেবকে জানিয়ে একটা ব্যাগ নিয়ে চলে আসুন। আমরা বিকেলের মধ্যেই বর্ধমানে পৌঁছে যাব স্যার। কিন্তু আমাদের প্রথম গন্তব্যস্থলটা কোথায়? যেখানে খুন হয়েছে সেই তারামাতলায় নাকি ডক্টর মৈত্রের বাড়ি? দুটোর একটাও নয়। আমাদের প্রথমে যেতে হবে পুলিশ স্টেশনে। খবর নিয়ে জানতে হবে পুলিশ এটা কি চোখে দেখছে। মস্তিষ্কের রক্তক্ষরণটা কি কোনো সেরিব্রাল স্ট্রোকের হ্যামারেজ, নাকি সেটা আপনার নামে লাইসেন্স করা একটা পিস্তলের গুলির অবদান? পুলিশ কি তা আপনাকে জানাবে মিস্টার বাসু? জানাবে মিস্টার চৌধুরী, জানাবে, যদি আমরা ঠিক মতো প্ল্যানিং করতে পারি। যতই প্ল্যানিং করুন স্যার, আপনি তো ডিফেন্স কাউন্সিল, পুলিশের বিপক্ষের লোক। আপনাকে আগ বাড়িয়ে পুলিশ কিছু জানাতে যাবে কেন? দেখাই যাক না। পুলিশ কিন্তু তা অকপটে জানিয়েছিল। অবশ্য তার বিশেষ কারণও ছিল। বয়স্ক এবং অভিজ্ঞ স্টেশন ইনচার্জ আব্দুল জব্বার সাহেব আমাকে এবং সুরেশবাবুকে অত্যন্ত সমাদর করে আপ্যায়ন করলেন। একাধিক মার্ডার কেসে তিনি রয় সাহেবের কেরামতি দেখেছেন। ফলে সেই রয় সাহেবের সাগরেদ হিসেবে এবং বিলিতি ডিগ্রিধারী ব্যারিস্টার হওয়ার জন্য আমাকে ওনার মনে হয়েছিল আল্লাহ তাআলার পাঠানো বেহেস্তি মুবারকি। বাস্তবে এই খুনের কেসটা নিয়ে জব্বর সাহেবের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। বিভাগীয় বড় কর্তাদের নির্দেশ ছিল অবিলম্বে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে, খুনিকে চিহ্নিত করতে হবে এবং অ্যারেস্ট করতে হবে। ওদিকে স্থানীয় রাজনৈতিক চাপ। মন্ত্রী মশাইয়ের কনফিডেন্সিয়াল সেক্রেটারি সরাসরি থানায় টেলিফোন করে জব্বর সাহেবকে জানিয়েছেন কেঁচো খুঁড়তে কোনো রকমেই সাপটা যেন বেরিয়ে না পড়ে। জানামশাই পার্টির এক হোমরা চোমরা গণ্যমান্য ব্যক্তি,
তার অত্যাচার এবং ব্যভিচারের কথা কারো কাছেই অজানা ছিল না। এমন করুণ পরিস্থিতি দেখে আমি বললাম, দেখুন মিস্টার জব্বার, খবরের কাগজে যেটুকু ছাপা হয়েছে তাতে কিন্তু কোথাও বলা হয়নি মস্তিষ্কের রক্তক্ষরণের কারণ একটি ছোট্ট সীসার গোলক। খবরের কাগজে ও কথা কেন ছাপবে? এটা আদৌ বুলেট উন্ডের কেসই নয়। ও, তাহলে কি সেরিব্রাল থ্রম্বোসিস? আগে না, তাও নয়। মিস্টার জানা আদৌ বিছানায় শুয়ে শুয়ে মারা যাননি। তার লাশটা পাওয়া যায় তার ঘরের মেঝেতে। পোস্টমর্টম হয়নি, আর হবেও না একটি রাজনৈতিক কারণে। কিন্তু মৃত্যুর কারণ একটা লোহার ডান্ডা। লোহার ডান্ডা মাথায়? আগে হ্যাঁ, সামনের দিকে কপালে নয়, পেছন দিকে। ওনার সেরিবেলাম সেই আঘাতে ভেঙে চৌচির হয়ে গেছে। দেখুন স্যার, ঘরে কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু ছিল না। তৃতীয়? তা দ্বিতীয় ব্যক্তিটিকে? জনার্দন জানা ছাড়া? ওই যে যার জন্য আপনি বর্ধমানে হন্যে ছুটে এসেছেন, আপনার ক্লায়েন্ট। বলেন কি মশাই, কি করে জানলেন? বলছি, কিন্তু তার আগে বলি, মিস মুখার্জির হাইট 5 ফুট 2 ইঞ্চি, আর জনার্দন জানা 5 ফুট 9। ঘটনার ত্রিসীমানায় কোনো লাঠি ডান্ডা বা হাতুড়ি জাতীয় কিছু পাওয়া যায়নি। গেলেও মুখোমুখি দাঁড়িয়ে মিস মুখার্জি ওনার সেরিবেলাম চৌচির করতে পারতেন না। সুদূর কল্পনাতেও এই পরিস্থিতির কথা ভাবা যায় না। মুখোমুখি দাঁড়িয়ে? সেটাই কি স্বাভাবিক নয় স্যার? নির্জন ঘরে একটি পুরুষ একটি মহিলা শ্লীলতাহানি করতে চায়, সে কি আর পেছন ফিরে দাঁড়াবে? পেছন ফিরে আদর করে বলবে, এসো সোনামণি, আমার মাথায় ডান্ডা মারো? আর বিশেষ করে সে যদি দেখে মেয়েটার হাতে রয়েছে একটা স্লেজ হ্যামার। স্লেজ হ্যামার? আরে মশাই, এটা কথার কথা। ধরুন সেটা মশারির লোহার ছাত্রী হয়, তাহলেও। আচ্ছা, আমার ক্লায়েন্ট তো এখন শয্যাশায়িনী, তা তিনি কি এখন নজরবন্দি হয়ে আছেন? উঠে দাঁড়াতে পারলেই কি আপনি তাকে অ্যারেস্ট করবেন? সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিসিপেটরি বেল। না স্যার, আমি নিজের বুদ্ধি বিবেচনা মতে তাকে আদৌ অ্যারেস্ট করব না। আমার যথেষ্ট বয়স হয়েছে, যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমি স্থির নিশ্চিত যে উনি নিজে হাতে খুনটা করেননি, কিন্তু আমার অনেক উপরওয়ালা আছেন। তারা যদি হুকুম জারি করে তাহলে মেয়েটাকে গ্রেপ্তার করতেই হবে। দেখুন মিস্টার জব্বার, যতক্ষণ না আপনি আমার মক্কেলকে আসামি রূপে চিহ্নিত করতে চাইছেন, ততক্ষণ আমি আপনি একই পক্ষ। আমার একটাই উদ্দেশ্য, রহস্যের জাল ভেদ করে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা। সেক্ষেত্রে আপনি কি গোটা কেসটা, অর্থাৎ যতদূর আপনি জানতে পেরেছেন, সেটা আমাকে জানাবেন? তাহলে আমরা যৌথভাবে প্রকৃত অপরাধীকে। আর বলবেন না স্যার, আপনার এই অপ্রত্যাশিত আবির্ভাবকে আমি আল্লাহ তাআলার দোয়া বলেই মনে করছি। আমি গোটা কেসটাই আপনার সামনে তুলে ধরছি। দেখুন আপনি কোনো হিল্লে করতে পারেন কিনা, অর্থাৎ কে কিভাবে কেন নির্জন ঘরে জনার্দন জানার মাথার খুলি এইভাবে স্টোন চিপ বানিয়ে দুনিয়ার ভর কিছুটা লাঘব করে দিল। আগেই বলেছি, মিস মুখার্জি নয়, তার পক্ষে সেটা সম্ভব নয়। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হত্যাকাণ্ডটা তার চোখের সামনেই ঘটেছে। তিনি প্রত্যক্ষদর্শী, অবধারিতভাবেই স্টার উইটনেস। মিস মুখার্জি কি এ কথা অস্বীকার করেছেন? আগে না, উনি অস্বীকারও করেননি, আবার স্বীকারও করেননি। বাস্তবিকভাবে আমি এখনো পর্যন্ত ভালোভাবে তার জবানবন্দিও নিতে পারিনি। আন্ডার মেডিকেল অ্যাডভাইস শুধু ঠ্যাঙের হাড় ভাঙাই নয়, মিস মুখার্জি একটা প্রচণ্ড মেন্টাল শকও নাকি পেয়েছেন। ডক্টর মৈত্র ওনাকে জেরা করতে দিচ্ছেন না, ক্রমাগতই ঝুলিয়ে রেখেছেন ব্যাপারটা। বলছেন মেডিকেল অ্যাডভাইস অগ্রাহ্য করে আমি যদি ওনাকে জেরা করি এবং ওনার পেশেন্টের তাতে যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে নাকি আমি ব্যক্তিগতভাবে দায়ী থাকব। আই সি। নো স্যার, ইউ ডোন্ট। আমার বর্তমান পরিস্থিতির কথা। এসপি সাহেব বলছেন আমি যদি মেয়েটাকে অবিলম্বে জেরা না করি তাহলে তিনি ভাববেন আমি প্রেজুডিস, অর্থাৎ চলতি বাংলায় পার্টির কাছে টাকা খেয়ে বসে আছি।
ওদিকে সিভিল সার্জন বলছেন তিনি কোনো দায়িত্বই নিতে পারবেন না। রাজনৈতিক পার্টি বলছে আমি ওই বাইজিকে জেরায় জেরায় জর্জরিত করে তুলি, তাতে তারা আপত্তি করবে না। কিন্তু খবরদার, জনসেবক জানার কোচার গোছা যেন ঠিক থাকে, জানার ছুচোর কেতনটা যেন জানাজানি না হয়ে যায়। আপনি কেসটা আদ্যপান্ত খুলে বলুন তো। থানায় টেলিফোন আসে সন্ধে 5:32। আমি নিজেই টেলিফোনটা রিসিভ করি। ও প্রান্তে ছিলেন ডক্টর মৈত্র। বর্তমানে উনি এই বর্ধমানের একমাত্র অর্থোপেডিক সার্জন, বিলেতি ডিগ্রিধারী এবং আমার বিশেষ পরিচিত বটে। কারণ আমার বড়ে আব্বা বছরখানেক আগে বাথরুমে পা পিছলে পায়ের হাড় ভাঙে, তখন ডক্টর মৈত্রই তার চিকিৎসা করেছিলেন। সে যাই হোক, ডক্টর মৈত্র টেলিফোনে জানালেন যে তার পাড়ায়, বলা ভালো তার সামনের বাড়িতেই, এক ভদ্রলোকের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। আমি যেন অবিলম্বে তদন্তের ব্যবস্থা করি। ডাক্তার সাহেবের বাড়ি তারামাতলায়। এলাকাটা সম্বন্ধে আমার বিশেষ ভালোভাবেই পরিচিতি আছে, তাই আমি জিজ্ঞেস করি কার বাড়ি, লোকটার নাম কি? আমার বাড়ির উল্টো দিকে জনার্দন জানার যে বাড়িটা আছে, মানে জলসাঘর, সেখানেই ঘটেছে দুর্ঘটনাটা। কে মারা গেছেন? আপনি চেনেন তাকে? ডেড বডি আমি দেখিনি, যিনি দেখেছেন তিনি এখন আমার বাড়িতেই আছেন। তার বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে মৃতদেহটা জনার্দন জানা মশায়েরই। কথাটা শুনে আমি বেশ রীতিমতো নড়ে চড়ে সোজা হয়ে বসি। কি বলছেন মশাই? সেই প্রত্যক্ষদর্শীকে টেলিফোনটা একবার দিন তো ডাক্তার সাহেব। সরি, তিনি মারাত্মকভাবে অসুস্থ, মেন্টালি শকড। আমার ট্রিটমেন্টে আছেন। আপনি দেরি না করে এখনই চলে আসুন। থানায় সবেধন নীলমণি একটাই জিপ, সেটা নিয়ে আমার আন্ডারের ইন্সপেক্টর রেডে গেছিল। যে কোনো সময় ফিরে আসতে পারে। অতঃপর আমি জনার্দন জানার বাড়িতেই ফোন করলাম, জলসাঘরে নয়, তার বসত বাড়িতে। সেখান থেকে খবর পায় ওনারা এর আগেই খবর পেয়েছেন। জনার্দন বাবুর বড় ছেলে নির্মল আর তার বড় মামা কেশববাবু খবর পাওয়া মাত্রই জলসাঘরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমি ঘটনাস্থলে পৌঁছাই সন্ধে 6:15। জলসাঘরের সামনে তখন রীতিমতো একটা জটলা। কেশববাবু পেশায় উকিল বর্ধমান আদালতে। তিনি গেট খুলে এগিয়ে আসেন আমাদের দিকে। জানা গেল কেশববাবুকে খবর দিয়েছে জলসাঘরের বেয়ারা কাম দারোয়ান কানাই। ডেড বডিটা নাকি সেই আবিষ্কার করেছিল বিকেলবেলা জানামশাইকে টিফিন আর চা পরিবেশন করতে গিয়ে। জলসাঘরে টেলিফোন আছে, কানাই তখনই বাড়িতে ফোন করে দেয়। তখন ঠিক কটা বেজেছিল সময়টা কেশববাবু বলতে পারলেন না, তবে তিনি ঘটনাস্থলে এসে পৌঁছান মাত্র 15 মিনিট আগে, মানে ওই 6টা নাগাদ। কানাইয়ের নির্দেশ মতো দোতলায় উঠে গিয়ে মৃতদেহটা তিনি নিজের চোখে দেখেন এবং তখনই থানায় ফোন করেন। সেখান থেকে তিনি জানতে পারেন পুলিশ ইতিমধ্যেই খবর পেয়েছে আর তদন্তের জন্য রওনাও হয়েছে। থানায় কিভাবে এত তাড়াতাড়ি খবরটা গেল, মানে কেশববাবুর মৃতদেহ আবিষ্কার করার আগেই, এটা নিয়ে তিনি তখনও চিন্তিত। আমাদের খবরটা কে দিল তিনি সেটা জানতে চান, কিন্তু আমি সে কথার জবাব না দিয়ে প্রথমে দোতলায় উঠে গিয়ে মৃতদেহটা পরীক্ষা করি। মৃত্যু সম্বন্ধে সন্দেহের কোনো অবকাশই নেই তখন আর। আমি ঘর, বারান্দা, জানলা দিয়ে যত দূরে কোনো কিছু ছুঁড়ে ফেলা যায় সে সব জায়গায় ভালোভাবে খোঁজাখুঁজি করে দেখলাম, কিন্তু জানামশাইয়ের মাথা ফাটিয়ে দেওয়ার মতো এমন কোনো ডান্ডা, মুগুর, লাঠি কিছুই আবিষ্কার করতে পারলাম না। নিঃসন্দেহেই তার খুনি অস্ত্রটা নিয়েই পালিয়েছে, কিন্তু কেন? রক্ত মাখা অমন অস্ত্র নিয়ে সে পথে কেন বের হলো? আমি আমার প্রশ্নের কোনো সমাধানই পেলাম না। তারপর জিপটা পাঠিয়ে অ্যাটপসি সার্জনকে ডেকে আনা হলো। জলসাঘরটা দোতলা। একতলায় বড় হল কামরা, মোটামুটি 50-60 জন বসতে পারে। ঝাড়লণ্ঠন, ফরাস সবই সাবেকি ধরনেরই, তবে খাস গিলাসের জায়গায় শুধু টিউবলাইট। তারামাতলায় বছর 2 হলো বিজলি এসেছে। দোতলায় একটি মাত্র ঘর, শোয়ার ঘরই বলা চলে। সে ঘরে একটা ডাবল বেডের পালঙ্ক, বড় বড় শ্বেত পাথরের টেবিল আর একটা বেতের আরাম কেদার। সে ঘরের সাথে একটা টয়লেট আছে। তারই বাইরের দিকে জমাদারের যাতায়াতের জন্য লোহার স্পাইরাল সিঁড়ি। সমস্ত ঘটনাস্থলের তদন্ত সেরে আমি কেশববাবুর কাছে জানতে চাইলাম,
বাথরুম থেকে ওই লোহার সিঁড়িটা যাওয়ার যে দরজাটা আছে তা তো এখন দেখছি ভেতর থেকে বন্ধ করা। আপনারা যখন আসেন মানে ওই 6টা নাগাদ, তখনও কি দরজাটা বন্ধ ছিল? আগে হ্যাঁ, আমি সেটা পরীক্ষা করে দেখেছিলাম, ছিটকিনি বন্ধ ছিল। এরপর আমি কানাইকে জিজ্ঞেস করি, তুমি যখন বিকেলে জানামশাইয়ের চা জল খাবার দিতে এসেছিলে তখনই কি দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল? আগে আমি সেটা যাচাই করে দেখিনি হুজুর, আমার কি আর তখন মাথা ঠিক ছিল। তবে ওই দরজাটা দিনরাত তো বন্ধই থাকে, শুধু জমাদার যখন আসে তখনই আমি খুলে দিই। সে সাফ সাফাই করে চলে গেলেই ভেতর থেকে আবার বন্ধ করে দিই। ওটা নিশ্চয়ই বন্ধই ছিল। এরপর একে একে উপস্থিত সকলেরই জবানবন্দি নিই। প্রথমেই কানাই মৃতদেহটা আবিষ্কার করেছিল। সে বলল, এই 5:15 নাগাদ। আগে আমার হাতে তো ঘড়ি নেই, তাই সঠিক সময়টা বলতে পারছি না। সাহেবের জন্য চা জল খাবার নিয়ে উপরে আসি। আমি তাকিয়ে দেখলাম চা জল খাবার এখনো একইভাবে শ্বেত পাথরের টেবিলের উপরই পড়ে আছে। তারপর কানাইকে জিজ্ঞেস করলাম, 2 প্লেট খাবার আর চা দেখছি, তোমার সাহেব কি ঘরে একা ছিলেন না? আগে না হুজুর, সাহেবের কাছে বিকেলের দিকে একজন অতিথি এসেছিলেন, তাই 2 কাপ। অতিথি? তুমি চেনো তাকে? কখন এসেছিলেন? আগে চিনি না হুজুর, তিনি 4:30 নাগাদ ছিলেন একটা ট্যাক্সি নিয়ে। আমি আগে কখনো তাকে দেখিনি। বয়স কত হবে তার? এই 20-25 হবে, ঠিক আন্দাজ পাইনি হুজুর। চোখে চশমা ছিল, দাড়ি গোঁফ কামানো? আগে তিনি তো পুরুষ মানুষ নন হুজুর, আর চশমাও চোখে ছিল না। পুরুষ নয়, 20-25 বছরের যুবতী ট্যাক্সি করে একা এসেছিল? আগে একা ছিলেন এ কথা তো আমি বলিনি হুজুর। ট্যাক্সিতে আরেকজন বেশ স্বাস্থ্যবান চেহারার লোক ছিল। সেই লোকটারও চোখে চশমা ছিল না, তার দাড়ি গোঁফ দুটোই কামানো, মস্ত বলবান চেহারা। সে ছিল ট্যাক্সি ড্রাইভারের পাশের সিটে, তার হাতে ধরা ছিল একটা ওই রেশনের ব্যাগ। লোকটা ট্যাক্সি থেকে নেমে ব্যাগটা ওই বাইজির হাতে। বাইজি? এই যে বলে অতিথি? আগে বাইজি কি অতিথি হতে পারে না হুজুর? তা সে বাইজি গেল কোথায়? আমি তা জানি না হুজুর, তাকে সাহেবের কাছে দোতলায় পৌঁছে দিয়েছিলাম। তারপর আমি আউট হাউসে চলে যাই, সেখানে সাহেবের জন্য মাছের চপ তৈরি করছিলাম, ওই বিকেলে জল খাবার আর কি, সেগুলোই ভাজতে বসি। বাইজি যে চা জল খাবারের জন্য অপেক্ষা না করে শুট করে সরে পড়বে তা আমি আন্দাজ করতে পারিনি হুজুর। আজ সন্ধ্যায় কি এখানে গান বাজনার আসর বসানোর কথা ছিল নাকি? আর বাইজি একা একা এলো, তার সঙ্গে তবলচি সারেঙ্গি কিচ্ছু এলো না। তাছাড়া তোমাদের সাহেব কি একা একাই জলসাঘর বসাতে চেয়েছিলেন নাকি? আগে এসব কথা উকিল বাবু জানেন, আমি জানি না। উকিল বাবু বলতে কেশব বাবুর কথা বলতে চাইছিল কানাই, জনার্দন জানার বড় বউয়ের ভাই। তারপর আমি বললাম, ঠিক আছে, সে কথা না হয় কেশব বাবুর কাছে জানতে চাইব। ট্যাক্সিটা কি বাইজিকে নামিয়েই ফিরে গেল? আর সেই বলবান লোকটা কোন দিকে গেল? ব্যাগটা বাইজির হাতে ধরিয়ে দিয়ে সে কি আবার ট্যাক্সিতে উঠে বসেছিল? আগে আমি সেসব নজর করে দেখিনি হুজুর। কেন দেখনি? সেই বলবান লোকটাই তো সবচেয়ে সন্দেহজনক। বাইরের অচেনা লোক, তুমি বলছো স্বাস্থ্যবান চেহারা। তা আমি কি তখন জানি যে কর্তা মশাই ঘন্টা খানেকের মধ্যে খুন হয়ে যাবেন? তুমি তখন 20-22 বছরের বাইজির দিকে লক্ষ্যভেদী অর্জুনের মতো এক দৃষ্টে তাকিয়েছিলে। তা হোক, মেয়েটার হাতে যে ঝোলা ব্যাগটা ছিল তার ভেতরে কি ছিল? তা আমি কেমন করে জানবো হুজুর, আমি তো দেখতে চাইনি। ট্যাক্সিটা বিকেলবেলা গেটের সামনে এসে দাঁড়ালো, আমি তখন বাগানে গাছের গোড়া নিড়ুচ্ছিলুম। একসাথে আসা ওই বলবান লোকটা জানতে চাইলো যে এই বাড়ির নাম জলসাঘর কিনা। আমি বললাম হ্যাঁ। ও তখন জানতে চাইলো মালিক জানা মশাই আছেন কিনা। আমি তা স্বীকার করায় সে ট্যাক্সি থেকে নেমে এলো, পেছনের দরজা খুলে বাইজিকে নামতে সাহায্য করলো, তার হাতে ওই রেশনের ব্যাগটা ধরিয়ে দিল, আর আমাকে বলল বাইজিকে আমার সাহেবের কাছে নিয়ে যেতে। আমি তাই নিয়ে এলাম। সাহেব তখন দোতলার বারান্দায় চেয়ারে বসে ওই খবরের কাগজ পড়ছিলেন। বাইজিকে সিঁড়ি দিয়ে উঠে আসতে দেখে তিনি উঠে দাঁড়ালেন আর বাইজিকে ভেতরে নিয়ে বসালেন। বাইজি বোধহয় বাথরুমে যেতে চাইল। সাহেব আমাকে বললেন 5:30 নাগাদ চাটা ওনার ঘরে নিয়ে যেতে, দুজনের জন্যই। আমি নিচে এসে দেখি ট্যাক্সিটা চলে গেছে।
সেই বলবান লোকটাকেও আর দেখতে পাইনি। সেও বোধহয় ওই ট্যাস্কিতেই ফিরে গেছিল। জানা মশাইয়ের মৃতদেহটা আমি যেখানে পড়ে থাকতে দেখছি সেখানেই পড়েছিল, ওই একইভাবে? আগে হ্যাঁ, আমি ওনাকে ছুঁইনি। চা খাবারের ট্রেটা টেবিলে চট করে নামিয়ে রেখেই আমি নিচে নেমে আসি বাড়িতে টেলিফোন করতে। এর বেশি আমি আর কিছু জানি না হুজুর। আচ্ছা, মেয়েটা যে বাইজি তুমি জানলে কি করে? আগে শুধু আন্দাজে, তা নাও হতে পারে। সে কি শাড়ি পরেছিল? আগে না, মুসলমানি ধরনের শেরওয়ানি চুস তার ওড়না, তাতেই আন্দাজ করেছিলাম ও নিঘাত বাইজি, এরস্ত ঘরের মেয়ে নয়। এরপর জবানবন্দি দেন কেশবচন্দ্রবাবু। তিনি স্বীকার করেন যে মেয়েটা বাইজি। কি নাম তা ওনার মনে নেই, তবে ঘটনার দিন সন্ধেবেলায় তার মুজরো ছিল। বর্ধমানে ৩-৪ জন সঙ্গীত রসিকদের আমন্ত্রণও ছিল। কেশববাবুকেও নিমন্ত্রণ করেছিলেন জনার্দন মশাই। কিন্তু ঘটনাচক্রে দিন ৪ আগে কাশি থেকে একটা চিঠি আসে। জনার্দন মশাইয়ের জ্যাঠতো বড় ভাইয়ের বিধবা স্ত্রী মারা গেছে। তার অসুচ পড়ে যাওয়ায় জলসাটা বাতিল করতে হয়। বর্ধমানের অন্যান্য সবাইকেও খবর দেওয়া হয়, কিন্তু বাইজিকে খবর দেওয়া যায়নি। জনার্দন মশাই যাকে সংবাদ দিতে কলকাতায় পাঠিয়েছিলেন সে হতভাগা নাকি বাইজির ঠিকানাই খুঁজে পায়নি। তাই নাকি জনার্দনবাবু দুপুরবেলায় জলসাঘরে চলে আসে। বাড়ির গাড়িতেই ড্রাইভার ওনাকে নামিয়ে দিয়ে ফিরে যায়। বাইজি যদি আসে তাহলে সন্ধ্যের আগেই আসবে, তাকে কিছু আপ্যায়ন করে এবং নগদ বিদায় দিয়ে কলকাতায় ফেরত পাঠানোর জন্য। আমি এরপর কেশববাবুর কাছে জানতে চাই, আপনাদের তো অসুচ হলে শেভিং করা গুনাহ বলে ধরা হয়। ৩-৪ দিন জানা মশাইয়ের অসুচ চলছে, অথচ ডেড বডি দেখে তো মনে হলো উনি ক্লিন শেভড অবস্থায় বেহেস্তে চলে গেছে। এই আসলে জামাইবাবু সাজ পোশাকের বিষয়ে একটু বেশি শৌখিন ছিলেন। প্রতিদিন শেভিং না করলে তার রাতে ঘুম হতো না, অস্বস্তি হতো। তাই বুঝি? বিশেষ করে সন্ধেবেলায় এক সুন্দরী বাইজির সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে যখন। কিন্তু কানাই বলল সেই বিকেলে সাহেবের জন্য মাছের চপ বানিয়ে এনেছিল। অসুচ অবস্থায় কি মাছ মাংস না খেলে ওনার ঘুম হতো না? এই প্রশ্নের জবাব পেতে হলে আপনাকেও কষ্ট করে একবার বেহেস্তে যেতে হবে পুলিশ সাহেব। এটা আমি প্রত্যক্ষ কেন জানি না, জামাইবাবুই জানতেন। জলসাতে বর্ধমানের আর কোন কোন সঙ্গীত প্রিয় মানুষের নিমন্ত্রণ ছিল? সেটাও আমার জানা নেই স্যার, জামাইবাবুই জানতেন। বাইজির নামটা কি? আগেই বলেছি, আমি জানি না। নির্মল হয়তো জানে, কারণ সেই বাইজিকে কলকাতায় খবর পাঠিয়েছিল, যদিও খবরটা পৌঁছয়নি। এরপর জবানবন্দি দিতে এলো মৃত জানা মশাইয়ের বড় ছেলে নির্মল। সেও কেশববাবুর কথাই পুনরাবৃত্তি করে। অর্থাৎ সেদিন সন্ধ্যায় জলসার আয়োজন হয়েছিল, কিন্তু তার বড় জেঠিমার মৃত্যু সংবাদ আসায় সেটা বাতিল করতে হয়। তার বাবা দুপুরের খাওয়া সেরে জলসা ঘরে এসেছিলেন। উদ্দেশ্য ছিল বাইজি যদি সন্ধ্যার আগে এসে পড়ে তবে তাকে কিছু নগদ বিদায় দিয়ে ফেরত পাঠানো। শহরে আর কার কার নিমন্ত্রণ ছিল? মানে যাদের তুমি খবর পাঠাও যে জলসার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। আসলে আমার ঠিক মনে পড়ছে না স্যার, খাতাপত্র দেখলে হয়তো বলতে পারবো। এটা কি বিশ্বাসযোগ্য? তারা শহরের গণ্যমান্য ব্যক্তি, তোমার বাবার বন্ধু। তাদের তুমি এক দফা নেমন্তন্ন করলে তোমার বাবার আদেশে, আবার এক দফা নিমন্ত্রণ ক্যান্সেলও করলে, অথচ খাতাপত্র না দেখে তোমার একজনের নামও মনে পড়ছে না। সে অপরাধে কি আপনি আমাকে গ্রেপ্তার করতে চান? আমার মনের অবস্থাটা কি একটু বুঝতে পারছেন না আপনি? আশ্চর্য। আমি মৃতদেহ মর্গে পাঠিয়ে ডক্টর রবীন্দ্রনাথ মৈত্রের বাড়ি গেলাম। তখন রাত 7:30। তারামাতলায় এ পাড়াটা বেশ ফাঁকা ফাঁকা। তবে ডক্টর মৈত্রের বাড়িটা জলসাঘরের প্রায় বিপরীতেই বলা চলে। জমিদারেরই বাড়ি ছিল এটা। জমিদারের এক অবিবাহিত নায়েব এই দোতলা বাড়িতে বাস করতেন। তিনি মারা যাওয়ার পর ডক্টর মৈত্রের বাবা মানে গগনচন্দ্র মৈত্র বাড়িটা কিনে নিয়েছিলেন। একতলায় 3টে ঘর, দোতলায় একটা। তবে বর্তমানে বাড়িতে ওনারা লোকও বেশি নয়। ডাক্তারবাবুর বিধবা মা, স্ত্রী আর একটি ছোট বোন, তারা সুন্দরী। স্ত্রী কিন্তু মেম সাহেব। বিদেশে পড়াশোনা করার সময় এটি রবিনবাবুর কনজিউমার সারপ্লাস,
অর্থাৎ সোজাসুজিভাবে বলতে গেলে ডিগ্রির সাথে ফ্রি। যদিও বছর 3 বিয়ে হয়েছে, তবুও এনাদের কোনো সন্তান এখনো হয়নি। ছোট বোনটি কাছেই কলেজে পড়ে। কলিং বেল বাজাতে দরজা খুলে দিলেন মিসেস সুজান মৈত্র। ড্রয়িং রুমেই বসতে দিলেন আমাকে আর আমার সাথীকে। তারপর তিনি ভেতরে চলে গেলেন ডাক্তারবাবুকে খবর দিতে। আমি লক্ষ্য করে দেখলাম ড্রয়িং রুমটা আকারে বেশ বড়। সদর দরজার সামনে ঘরের মাঝামাঝি একটা কাঠ টেবিল, তার চারপাশে 4খানা চেয়ার। বেশ বোঝা যায় একটু আগেই এখানে তাসের আসর বসেছিল। 3 দিক থেকে 3টি 13 তাসের হাত উপর করে রাখা। চতুর্থ হাতটা অর্থাৎ দরজার বিপরীতের হাতটা নিশ্চয়ই ছিল ডামির জন্য। সেখানে তাস চিত করে বেছানো রয়েছে, কিন্তু প্রথম ডিল ডেকে খেলা আর শুরু হয়নি। যে কোনো কারণেই হোক এই সময় খেলাটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তাসগুলো হয়তো গুছিয়ে প্যাকেটে ভরার সময় বা মেজাজ আর কারোর ছিল না। একটু পরেই ডক্টর মৈত্র এলেন। বেশ লম্বা সুঠাম চেহারা, চোখে রিমলেস চশমা, পরনে পায়জামা, ওপরের অংশে একটা সিল্কের গাউন। তিনি তার জবানবন্দি দিলেন। শরীরটা ভালো ছিল না, তাই আর চেম্বারে যাইনি। একটু দিবানিদ্রা দিচ্ছিলাম। বিকেলে 1 কাপ চা নিয়ে আমরা 4 জন ড্রয়িং রুমে তাস খেলতে বসি। অকশন ব্রিজ। বেলা তখন 3টে বা 4টে। আমরা বাড়ির কয়েকজনই খেলছিলাম। আমি আর মা খেঁড়ি হয়েছিলাম। তারা আর ওর বৌদি মানে সুজান আমাদের বিপরীতে। ঘণ্টাখানেক তাস খেলার পর একটা অদ্ভুত ঘটনা ঘটে। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। এমনিতে সকাল থেকে বর্ষা লেগে আছে। আমি বসেছিলাম দরজার উল্টো দিকে। সদর দরজা খোলাই ছিল। হঠাৎ আমার নজর পড়ল সামনের ওই জলসাঘর থেকে একজন মহিলা পড়িমড়ি করে ছুটে আসছেন। তার পরনে সালোয়ার চুস্ত, ওড়নাটা কাদায় সপসপে। আমি তখন বিস্ময়ে উঠে দাঁড়িয়েছি। মেয়েটি, অবশ্য মহিলাটি বলাই উচিত, ছুটতে ছুটতে আসছিলেন। এবাড়ির সদর দরজার কাছাকাছি এসে জলকাদায় তার পা পিছলে গেল। উনি হুমড়ি খেয়ে পড়লেন চৌকাঠের উপর। আমরা ধরাধরি করে মহিলাটিকে ঘরে নিয়ে এলাম। আমার মা ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? তুমি তুমি অমন করে হাঁপাচ্ছ কেন? মহিলাটি জলসাঘরের দিকে আঙুল দেখিয়ে বলল, খুন। কথাটা বলেই সে অজ্ঞান হয়ে যায়। একটু পরেই অবশ্য জ্ঞান ফিরে পায়। আমার পরামর্শ মতো তাকে ধরাধরি করে দোতলায় নিয়ে যাওয়া হয়। তারা তার ভিজে জামা কাপড়গুলো ছাড়িয়ে নিজের 1 সেট শাড়ি ব্লাউজ পরিয়ে দেয়। 1 গ্লাস হরলিক্স খেয়ে বিছানায় শুয়ে শুয়ে মেয়েটি বলে, জলসাঘরে জনার্দন জানা খুন হয়ে গেছেন। সে নাকি নিজের চোখে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছে। আমি ওকে প্রশ্ন করে যেটুকু জানতে পেরেছি তা হলো, ওর নাম শশী মুখার্জি, কলকাতায় থাকে, আর পেশাদার বাইজি। আজ সন্ধ্যায় ওর মুজরো করার কথা ছিল এই জলসাঘরে। সে কলকাতা থেকে সকাল 10টা 3 লোকালে রওনা হয়ে বর্ধমানে আসে। বর্ধমান থেকে একটা ট্যাক্সি নিয়ে সোজা তারামাতলায় চলে আসে। একটু জিজ্ঞাসাবাদ করতেই লোকজন চিনিয়ে দেয় জনার্দন জানার জলসাঘরটা। তারপর সেই বাড়ির দারোয়ান ওকে জলসাঘরের ভেতরে নিয়ে যায়। দোতলায় একটা ইজি চেয়ারে জনার্দন বাবু বসেছিলেন। শশী এর আগে তাকে কখনো দেখেনি, ফটোও দেখেনি। ভদ্রলোক কিন্তু ওকে চিনতে পারেন। অনেকদিন আগে কোন জলসায় নাকি তিনি ওর ঠুমরি শুনেছিলেন। জনার্দন বাবু ওকে আপ্যায়ন করে বসালেন, কিন্তু জানালেন তার হঠাৎ একটা মৃত অশৌচ পড়ে যাওয়ায় জলসার অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। তিনি ওর যাতায়াতের খরচ ও খেসারত বাবদ কিছু টাকা দিতে চান। শশী তাকে বলে, তাহলে আমি এক্ষুনি কলকাতায় ফিরে যেতে চাই। আপনি বরং চাকরকে জলখাবারের বন্দোবস্ত করতে বারণ করুন। আমাকে একা একা ফিরতে হবে। বেশি রাত হয়ে গেলে আবার অসুবিধে হবে। আজ রাতে তোমার তো ফেরার কথা ছিল না শশী। গান বাজনা হলে রাতটা তো তোমাকে থেকে যেতেই হতো। তা আমি থাকবো কোথায়? ওই খাটে? আপনি আর আমি? তা কেন, তুমি একাই থাকবে ভেতর থেকে ছিটকিনি দিয়ে। আমার তো অসহ্য চলছে। আমি আমার বাড়িতেই ফিরে যাব। ওই দরজাটা কি বাথরুমের? হ্যাঁ, তুমি যাবে? যাও না। ও দরজা খুলে বাথরুমে যায়। লোকাল ট্রেনে তো বাথরুম থাকে না। বর্ধমান স্টেশনেও সে তাড়াহুড়ো করে ট্যাক্সি ধরেছিল। বাথরুমে ঢুকে দেখে বাথরুমের ওদিকে আরো একটা দরজা আছে।
তাতে অবশ্য ছিটকিনি লাগানো। ও বাথরুমের ভেতরে থাকাকালীন টের পায় ওই ঘরে জমিদার মশাই কার সঙ্গে যেন কথা বলছেন। পুরুষের গলা, কিন্তু কথাবার্তা কি হচ্ছে ও সেটা বুঝতে পারে না। ও ইচ্ছে করেই বাথরুমে দেরি করছিল, আশা করছিল জমিদারবাবু ওই উটকো লোকটাকে তাড়াতাড়ি বিদায় করে দেবেন। তখনই ওর মনে হয় পাশের ঘরে একটা বচসা চলছে। দু চারটে উচ্চবাক্য বিনিময়ের পরেই পরপর দুটো অপ্রত্যাশিত শব্দ শুনতে পায়। প্রথমটা যেন আঘাতের এবং দ্বিতীয়টা কোনো কিছু পড়ে যাওয়ার। তারপরেও সে পুরো 1 মিনিট বাথরুমের ভেতরে অপেক্ষা করে। সেই সময় সে একটা পায়ের শব্দ শুনতে পায়। দ্রুত গতিতে বারান্দা দিয়ে সিঁড়ি দিয়ে কে যেন হেঁটে চলে গেল। তারপর চারধার একেবারে নিস্তব্ধ। সাহসে ভর করে সে দরজা খুলে ঘরে ফিরে আসে। দেখে জনার্দন জানা মেঝেতে উপুড় হয়ে পড়ে আছেন। তার মাথার পেছন দিকটা থেতলে গেছে, আর তা থেকে চুঁয়ে চুঁয়ে রক্ত বের হচ্ছে। এমন অদ্ভুত এবং বিভৎস দৃশ্য দেখে মেয়েটির অবস্থা বজ্রাহতের মতো হয়। তার প্রচণ্ড ভয় করে এবং গা গুলিয়ে ওঠে। খুব তাড়াতাড়ি ভ্যানিটি ব্যাগটা তুলে নিয়ে মেয়েটি বারান্দায় বের হয়ে আসে। কাউকে দেখতে পায় না। নিচে নেমে এসে দেখে বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। জমিদার মশাইয়ের ওই দারোয়ানটা বোধহয় আউট হাউসে তার ঘরের ভেতর ছিল। মেয়েটি ভেবেচিন্তে কিছু করেনি, প্রাণ রক্ষার জন্যই তার এই কাজ। সে ওই বিভৎস মৃতদেহটার কাছ থেকে দূরে যেতে চেয়েছিল। সুরকির রাস্তাটা পার হয়ে গেট খুলে তার নজরে পড়ে সামনের এই আমাদের বাড়িটার সদর দরজাটা খোলা। সন্ধ্যের অন্ধকার তখনও ঘনিয়ে আসেনি। ও দেখতে পায় আমরা চারজন একটা টেবিলকে ঘিরে বসে আছি। কিছু না ভেবেই সে এদিকে ছুটে আসতে শুরু করে। সিঁড়ি বেয়ে বাড়ির দাওয়ায় উঠে আসতে গিয়ে পা পিছলে পড়ে যায়, আর তারপর সে আর কিছু জানে না। বোধহয় অজ্ঞান হয়ে যায়। আমি মেয়েটার সাথে দেখা করতে চাইলাম, কিন্তু ডাক্তারবাবু বললেন তাকে কড়া ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। 8-10 ঘন্টা সে অঘরে ঘুমোবে। তারপরেও তাকে এ বিষয়ে জেরা করা ঠিক হবে কিনা তা কাল সকালে পরীক্ষা করলে তবে বোঝা যাবে। আপনি তো বুঝতেই পারছেন স্যার, এই জনার্দন জানার বিভৎস মৃত্যুটা জানাজানি হলে বর্ধমানে একটা বিস্ফোরণই ঘটবে। পুলিশের বড় বড় কর্তারা হুমড়ি খেয়ে পড়বে, রাজনৈতিক নেতাদের দলও। আপনি আজ সন্ধ্যায় ডাক্তার হিসেবে বাধা দিলে আমার আর কিছু করার থাকে না, কিন্তু কাল সকালে আমি ফিরে আসব। তখন কিন্তু স্যার আর বাধা দেবেন না। দিলে আমি সিভিল সার্জনকে কল দিতে বাধ্য হব। আর কিছু মনে করবেন না স্যার, আজ রাত্রে আপনার বাড়ির বাইরে আমি কিছু আর্ম গার্ডের ব্যবস্থা করছি। ওই স্টার উইটনেস যদি রাতারাতি হাওয়া হয়ে যায়, তাহলে ওর সাথে আমার 27 বছরের চাকরিটাও হাওয়াই হবে। কিন্তু ওই মহিলাটি প্রত্যক্ষ জ্ঞানে যেটুকু জানে, যেটুকু সে স্বচক্ষে দেখেছে, তা তো আমাকে আগেই বলেছে। আপনি নতুন করে ওর কাছে আর কি জানতে চান? অনেক প্রশ্ন স্যার। প্রথম প্রশ্ন, হাওড়া থেকে কট লাইনে বর্ধমানের ভাড়া কত? এই প্রশ্নের মানে? আমার ধারণা বাইজি সেটা জানে না, বলতেও পারবে না। উনি আদৌ একা আসেননি। যে লোকটা ওনাকে নিয়ে এসেছিল সেই টিকিট ফিকিট কেটেছিল, ট্যাক্সির ভাড়াও সেই মেটায়। সেই লোকটা যে কে আর কখন যে সে পালালো সেটা জানা বেশ দরকার। ও যে একা একা আসেনি এটা মনে করছেন কেন? ডাক্তারবাবু, আমার ঠাকুরদা যখন ঠ্যাং ভেঙেছিলেন তখন আপনি একতরফা প্রশ্ন করতেন আর আমি জবাব দিতাম। এখন কিন্তু আমাদের অবস্থানটা বদলে গেছে। আমার দ্বিতীয় প্রশ্ন, আজ বেলা 12:30 থেকে বিকেল 4টে অবধি মেয়েটা কোথায় ছিল? হিসেব করে দেখুন ডাক্তারবাবু, 10টার লোকাল বর্ধমানে এসে পৌঁছেছে বেলা 12:30টায়। স্টেশনে এসে টয়লেট যাওয়ারও সময় পায়নি। কেমন তাড়াতাড়ি ট্যাক্সি ধরে তারামাতলার দিকে রওনা হয়েছে। তাহলে ট্যাক্সিতে 4 মাইল রাস্তা এই স্টেশন টু জলসাগর আসতে 4 ঘন্টা সময় লেগে গেল। হয়তো সে দুপুরে স্টেশনে কোনো হোটেলে ট্যাক্সি দাঁড় করিয়ে খেয়ে নিয়েছে। 4 ঘন্টা ধরে? তাহলে খুব ধীরে সুস্থে খেয়েছেন বলতে হবে। বেশ, তা খাক। সেক্ষেত্রে কোন হোটেলে কি কি খেয়েছেন তা তাকে বলতে হবে, যাতে আমি হোটেলে গিয়ে তদন্ত করে দেখতে পারি। আপনি কি সন্দেহ করছেন মিস মুখার্জি খুনটা করেছেন? আগে না, সেটা তার ক্ষমতার বাইরে। কিন্তু আমার অভিজ্ঞতা বলে ওই জাতীয় বাইজি কখনো অরক্ষিত অবস্থায় বাড়ির বাইরে পা বাড়ায় না। ট্রেনে চাপা তো অসম্ভব, অথবা একা একা ট্যাক্সি ভাড়া করা। আমার কাছে খবর আছে বাইজির সঙ্গে একজন বলবান দেহরক্ষী এসেছিল।
কিভাবে তা জেনেছি তা জানতে চাইবেন না। সেই লোকটাই টিকিট ফিকিট কেটে ট্যাক্সি ভাড়া করে। লোকটা ওনাকে জলসাগরে পৌঁছে দিয়েই ঘাপটি মারে। সচরাচর এইসব বাইজির বা দেহ ব্যবসায়ীদের যারা গার্ড হয় তারা সমাজ বিরোধী হয়, খুন জখম ডাকাতির মেয়াদ খাটা গুন্ডা। সুতরাং জানা দরকার লোকটা কে, সে কখন জলসাঘর ছেড়ে যায় এবং কেন সে ওই অরক্ষিতা মেয়েটিকে সঙ্গে নিয়ে পালিয়ে গেল না। আপনি নিশ্চিত যে মিস মুখার্জি একা আসেননি? তার সঙ্গে একজন সঙ্গী ছিল? লাগে, হ্যাঁ নিশ্চিত। লোকটার হাতে একটা রেশনের ব্যাগও ছিল। তার ভিতর কোনো পাথর ভাঙা হাতুড়ি ছিল কিনা সেটা অবশ্য প্রমাণ হয়নি। আপনার পেশেন্টকে স্বীকার করতেই হবে যে তিনি একা আসেননি। তাহলে কার সাথে এসেছিলেন? সেই লোকটা কখন পালিয়ে গেল? তার সঙ্গে ওনার পরিকল্পনাই বা কী ছিল? জলসা শেষ হতে তো রাত 12টা বাজত নিশ্চয়ই। সেক্ষেত্রে বর্ধমানে ওনারা কোথায় রাত কাটাতো? এসব কি প্রাসঙ্গিক প্রশ্ন? অবভিয়াসলি রেলিভেন্ট। মিস মুখার্জি তার জবানবন্দিতে বেশ কিছুটা মিথ্যে বলেছেন। আমার জানা দরকার কতটা বলেছেন। আমার বিশ্বাস ওনার সেই বলবান গার্ডটি আসল খুনি। হয়তো সে বর্ধমানেরই লোক, জনার্দন জানার পূর্ব পরিচিত। হয়তো সে অত্যাচারী জমিদারের দ্বারায় নিগৃহীত। প্রতিশোধ নেওয়ার সুযোগ নিতেই সে শশী বাইজির রক্ষক হিসেবে এখানে এসেছিল। দারোয়ানটা যখন আউট হাউসে মাছের চপ ভাজতে চলে যায় এবং ঝেপে বৃষ্টি নামায় পথঘাটে মানুষজন জনবিরল হয়ে পড়ে, তখন সে একটা পাথর ভাঙা হাতুড়ি হাতে নিঃশব্দে দোতলায় উঠে আসে। বাইজি তখন ছিল টয়লেটে। এই সমাধানটা সত্যি কিনা আমায় যাচাই করে দেখতে হবে। গুড নাইট স্যার, কাল সকালে আমি আবার আসব। পরদিন সকালে কথা মতো আমি ডাক্তারবাবুর বাড়িতে যাই। ডাক্তারবাবু জানান এরই মধ্যে ওনার পোর্টেবল এক্স রে যন্ত্রে দেখা গেছে মেয়েটার ফিমার বোনে একটা হেয়ার ক্র্যাক হয়েছে। তাকে নাকি 15 দিন বিছানায় শুয়ে থাকতে হবে। তাছাড়াও তিনি নাকি প্রচণ্ড মেন্টাল শকও পেয়েছেন। সে যাই হোক, ডাক্তারবাবুর অনুমতি নিয়ে আমি বাইজিকে কিছু প্রশ্ন করি। মেয়েটি এবার স্বীকার করে যে তিনি একা আসেননি, তার সঙ্গে একজন পুরুষ সঙ্গী ছিল। তার আসল নাম ঠিকানা পরিচয় সে জানে না। আমিও এই বিষয়ে পিড়াপিড়ি করিনি, কারণ আমি জানতাম নির্মলের কাছে সে খবর পাওয়া যাবে। তবে শশী বাইজি বলেন তার বাদ বাকি জবানবন্দিতে কোনো মিথ্যে কথা নেই। লোকটা কখন জলসাঘর ছেড়ে যায় তা শশী মুখার্জি জানে না। বর্ধমান স্টেশন থেকে তারামাতলায় আসতে কেনই বা তার 4 ঘন্টা সময় লাগলো, সে প্রশ্নের জবাবও উনি দেননি। উনি একজন উকিলের সাথে পরামর্শ করে তবেই জবাব দেবেন। সমস্ত বিবরণটা শুনে আমি বললাম, দেখুন, আমি তার সলিসিটর হিসেবে নিযুক্ত হয়েছি। ওনার কাজিন ব্রাদার আমার সঙ্গী, এই সুরেশচন্দ্রবাবুই আমাকে এনগেজ করেছেন। আমি একবার মেয়েটির সঙ্গে এখন দেখা করতে চাই। আপনি টেলিফোনে ডক্টর মৈত্রকে একটা খবর দিন। সেই মতোই ব্যবস্থা হলো। টেলিফোন রিসিভ করলো ডাক্তারবাবুর ছোট বোন। দুর্ভাগ্যবশত ডক্টর মৈত্র তখন বাড়িতে নেই, গাড়ি নিয়ে চলে গেছেন আসানসোল। বার্নপুরে একজন অফিসারের মা পড়ে গিয়ে পা ভেঙেছেন, উনি গেছেন সেখানেই। কখন ফিরবেন বলা যাচ্ছে না। তবে আমার পরিচয় পেয়ে এবং মিস মুখার্জির কাজিন ব্রাদার সুরেশচন্দ্রবাবু আমাকে সলিসিটর হিসেবে নিযুক্ত করেছেন শুনে ওদের বাড়িতে যেতে বললেন। সুরেশবাবু একটা হোটেলে উঠলেন। প্রথমেই তার পক্ষে মিস মুখার্জির সঙ্গে দেখা করতে যাওয়া উচিত হবে না, বিশেষ করে যখন শশী দেবী এর আগেই এই বিষয়ে বারণ করেছেন। ঠিক করা হলো আমি একটা ট্যাক্সি নিয়ে তারামাতলায় ডাক্তারবাবুর বাড়িতে যাব। সুরেশবাবুর গাড়িতে নয়, সেটা শশী দেবীর পরিচিত গাড়ি। তাতে শশী দেবী সন্দেহ করতে পারেন যে তার নিষেধ অগ্রাহ্য করে সুরেশবাবু বর্ধমানে এসেছেন। অসুস্থ মিস মুখার্জির তাতে কোনো বিরূপ প্রতিক্রিয়াও হতে পারে। যাই হোক, জলসাঘরের বিপরীতে রাস্তার ওদিকেই রবীন্দ্রনাথ মৈত্রের আবাসস্থল। নেমপ্লেটে পরিচয় লেখা রয়েছে। তাছাড়া বাড়িটা ট্যাক্সিওয়ালার পরিচিত। ট্যাক্সির ভাড়া মিটিয়ে আমি এগিয়ে গিয়ে ডোরবেল বাজালাম। একটু পরেই দরজাটা খুলে দিল একটি 20-22 বছরের সুন্দরী তরুণী।
আমি তাকে অনায়াসেই চিনতে পারলাম যে সে ডাক্তারবাবুর কলেজে পড়া ছোট বোন। মেয়েটিও চিনতে পারে আমাকে। একটু আগে সে নিজেই টেলিফোনটা ধরেছিল, বোধহয় আমারই আসার অপেক্ষায় ছিল। সে বলল, আপনি নিশ্চয়ই ব্যারিস্টার বাসু, মিস মুখার্জি সলিসিটর। আমি মাথা থেকে টুপিটা খুলে সামান্য ঝুঁকে বললাম, ইয়েস, আপনি নিশ্চয়ই মিস তারা সুন্দরী মৈত্র, এখানকার কলেজে পড়েন। ও বাবা, আপনি আমাকে চোখে দেখেননি তবু নাম ধাম জেনে ফেলেছেন। এই কথাটা তো আমিও বলতে পারতাম আপনাকে। আসলে কি জানেন, পরিবেশ অনেক সময় মানুষের পরিচয় বহন করে। জীবনে যাকে কখনো চোখে দেখেননি তাকে মধ্য আফ্রিকার একপাল নিকশ কালো কাফরির মধ্যে একমাত্র শ্বেতাঙ্গরূপী আবিষ্কার করে স্ট্যানলি সাহেব তো অনায়াসেই বলতে পেরেছিলেন ডক্টর লিভিংস্টোন, আই প্রিজিউম। তারা হেসে ফেলে। এক ঝাঁক শুভ্র কুঁড়ির মতো দাঁতের সারি ফুটে ওঠে। এরই মধ্যে বাসন্তী দেবী অর্থাৎ ডাক্তারবাবুর মাও এগিয়ে এসেছেন। দাঁড়িয়ে কেন বাবা, বসো। তারপর তারার দিকে ফিরে একটা মৃদু ধমক দেন। আগে বসতে বলবে তো। সরি, আইয়ে সাহাব, পধারিয়ে। বেশ, বুঝতে পারছি বাংলাদেশ পার হয়ে এখনো বিহারে ঢুকিনি। আমি অলরেডি ঘরের মধ্যে এসে গিয়েছি। পধারিয়ে মানে পদার্পণ করুন বা ভেতরে আসুন, বসুন নয়। তারপর বাসন্তী দেবীর দিকে ফিরে বললাম, আমি কেন এসেছি আপনি নিশ্চয়ই জানেন। আপনাদের বাড়িতে যে মেয়েটি পায়ের হাড় ভেঙে বাধ্য অতিথি হয়ে আছে। হ্যাঁ বাবা, জানি। তুমি ওই সোফাটায় বসো। কিন্তু মুশকিল হয়েছে কি, রবিন তো বাড়িতে নেই, বৌমাও গেছে তার সঙ্গে। অথচ রবিন বারণ করে গেছে। পুলিশ, সংবাদপত্রের রিপোর্টার বা জনার্দন বাবুর আত্মীয় বন্ধু কেউ এসে যদি ওই মেয়েটির। হ্যাঁ, কিন্তু আমি তো ওই তিনের বাইরে। আমি মিস মুখার্জির তরফেরই সলিসিটর। কাগজপত্র সব দেখাচ্ছি। সবই বুঝেছি বাবা, কিন্তু রবিন বা বৌমা ফিরে আসার আগে আমরা ওটা পারবো না। সে পই পই করে নিষেধ করে গেছে। তুমি পরে বরং একবার খোঁজ নিও, রাত 8টার মধ্যে ওরা নিশ্চয়ই ফিরে আসবে। হ্যাঁ, তাহলে ঘন্টা 2 পরেই না হয় এসে খোঁজ করব, অথবা টেলিফোন করে খোঁজ নেব। দেখি ট্যাক্সিটা কাছাকাছি আছে কিনা। হোটেলে গিয়ে তো বইপত্র বা ম্যাগাজিনের পাতা উল্টাবেন, আসল কাজ তো 2 ঘন্টা সময় কাটানো। তা সেই সময়ের অপচয়টা এখানেও করতে পারেন। ঘন্টা 2-এর তো মামলা। আমি বরং 2 কাপ চা বানিয়ে আনি। চা না কফি? আমার জন্য কফি, শুধু কফি। কিন্তু ঘরের ভেতরটা ভালো করে লক্ষ্য করে দেখলাম। ঘরের মাঝে জব্বর সাহেবের বর্ণনা মতো সেই তাসের টেবিলে তাসগুলো এখনো সেইভাবেই ছড়ানো রয়েছে। 13 জন চিত, বাদবাকি উপুর। কেউ গুছিয়ে প্যাকেটেও তোলেনি। আমি জানালার ধারে একটা সোফায় বসতে বসতে সেই কথাটাই বললাম। তা তাসগুলো এখনো সেদিনের মতোই টেবিলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেখছি। তারা কফি বানাতে বাড়ির ভেতরের দিকে যাচ্ছিল। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল, সেদিনের মতোই মানে? আপনি কি করে জানলেন? জব্বর সাহেব বলছিলেন তিনি যখন তদন্তে আসেন তখন তাসগুলো কার্ড টেবিলে ওভাবেই পড়েছিল। তারপর তো প্রায় 48 ঘন্টা পার হয়ে গেছে। এই 2 দিন কি আমাদের মাথা ঠিক ছিল বাবা? একের পর এক পুলিশ, সংবাদপত্রের রিপোর্টার, পার্টির লোক, মিউনিসিপ্যালিটির হোমরা চোমরা। আপনারা কি অকশন ব্রিজ খেলছিলেন? কে কোথায় বসেছিলেন বলুন তো? ওকে আবার আপনি কেন? ও তো অনেক ছোট তোমার চেয়ে। শুধু বয়সে নয়, অভিজ্ঞতাতেও। কিন্তু আমরা কে কোথায় বসেছিলাম তা শুনতে আপনি এত আগ্রহী কেন? না, মানে খোলা দরজার ঠিক বিপরীতে কে বসেছিলেন, অর্থাৎ কে প্রথম মিস মুখার্জিকে জল কাদার মধ্যে ছুটতে ছুটতে আসতে দেখেন। ওই চেয়ারটায় বসেছিল দাদা, ওই প্রথম দেখতে পায়। আপনাকে কি কিছু ম্যাগাজিন দিয়ে যাব? কারণ মা তো যাবে এখন পুজোর ঘরে, আর আমি কফি বানাতে। না, আমি বরং ততক্ষণ একা একা একটু পেশেন্স খেলি, দেখি 4টে সিরিজ বানাতে পারি কিনা। বাসন্তী দেবী পুজোর ঘরে চলে গেলেন, আর মিস মৈত্র গেল কফি বানাতে। আমি সোফা থেকে উঠে এসে কার্ড টেবিলে বসলাম। কার্ডগুলো গুছিয়ে নিয়ে শাফল করলাম। তারপর টেবিলে একা একাই পেশেন্স খেলতে লাগলাম। একটু পরেই আমার খেয়াল হলো টেবিলে তাসের সংখ্যা 52 নয়, 51।
আমি সবগুলো নিয়ে গুনে গুনে হিসেব করে দেখলাম ইস্কাপনের বিবির তাসটা নেই। টেবিলের এপাশ ওপাশ খুঁজলাম, হয়তো পড়ে গিয়ে থাকবে, কিন্তু না, হারানো ইস্কাপনের বিবিকে খুঁজে পেলাম না। আর খালি তাসের প্যাকেটটাও খুঁজে পেলাম না। একটু পরেই 2 পেয়ালা কফি নিয়ে ফিরে এলো তারা। আমি আমার কফির কাপটা হাত বাড়িয়ে নিলাম, জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলুন তো? টেবিলে সব মিলিয়ে 51টা তাস দেখছি। সে কি? কই দেখি। ইস্কাপনের বিবিটা কোথায়? সেও গুনে দেখল, না, ইস্কাপনের বিবি গা ঢাকা দিয়েছে। সে উঠে গেল, ওপাশের টেবিলের ড্রয়ার থেকে টেনে বার করলো তাসের খালি প্যাকেটটা। তাতে 2খানা জোকারের সঙ্গে ইস্কাপনের বিবিও লুকিয়েছিল। বাকি তাসগুলো আমি ওর হাতে দিয়ে বললাম, আর পেশেন্স খেলে কাজ নেই, এসো তোমার সঙ্গে বসে একটু গল্প করা যাক। আচ্ছা, ওপাশে একটা ঢাকা দেওয়া তানপুরা দেখছি, গান বাজনার শখটা কার, তোমার না তোমার দাদার? বৌদি তো মেম সাহেব, তানপুরা বাজান না নিশ্চয়ই? আসলে গান বাজনার শখ আমারও আছে, দাদারও আছে, কিন্তু তানপুরাটা হলো বাবার। ওটা এ বাড়িতে 2 পুরুষের বাসিন্দা। বাবা খুব ভালো ক্লাসিক্যাল গাইতেন। তোমার বাবা মানে গগনবিহারী বাবু? আচ্ছা, কতদিন আগে মারা গেছেন উনি? বছর 5 দাদা তখন বিলেতে। এ বাড়িটা তো তিনিই কিনেছিলেন, তাই না? বছর 7 আগে বোধ হয়। তার আগে তোমরা কোথায় থাকতে? বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। যখন যেখানে বদলি হয়েছেন তখন সেখানেই থাকতাম। রিটায়ারমেন্ট নেওয়ার পরেই বাবা এই বাড়িটা কিনে নেন। সদর দরজার ওপরে টাঙানো একটা গ্রুপ ফটো দেখে বললাম, ওই মাঝখানে যিনি বসে আছেন উনি তোমার বাবা না? আগে হ্যাঁ, তার ঠিক বাঁ পাশে যিনি বসে আছেন তিনি অবভিয়াসলি মা, তার পাশে আমি, তখন ফ্রক পরতাম, আর পেছনে দাদা স্কুলের ছাত্র। আর তোমার বাবার ডান দিকে? ও ছিল আমার বড় বোন, দিদি। ছিল? হ্যাঁ, টাইফয়েডে মারা গেছে 16 বছর বয়সে। একটু পরেই ডক্টর মৈত্র ফিরলেন, তার স্ত্রী নার্সিং পাস। তিনিও গেছিলেন ডক্টর মৈত্রের সঙ্গে বার্নপুরে। দুজন ভাগাভাগি করে ড্রাইভিং করেন। সমস্ত বৃত্তান্ত শুনে তিনি বললেন, দেখুন, আমার মনে হয় পুলিশ মিস মুখার্জিকে আসামির কাঠগড়ায় আদেও তুলবেন না। ফলে তার তরফে কোনো সলিসিটরের প্রয়োজন হবে কি? দেখুন, মিস মুখার্জিকে আসামি না করলেও খুনিকে ধরতে পারলে শশী দেবীকে কাঠগোড়াতে নিঃসন্দেহে তুলবে প্রসিকিউশন, স্টার উইটনেস হিসেবে। ফলে তার সলিসিটরের নিশ্চয়ই প্রয়োজন আছে। কেন? যা সত্য, যেটুকু সে দেখেছে জানে তাই বলবে। উনি কি কলকাতা থেকে একা এসেছিলেন? না, সে কথা তো মিস মুখার্জি পুলিশকে জানিয়েছেন। সেখান থেকে প্রশ্ন হবে কে তার অভিভাবিকা, কে ওই গার্ডকে তার সঙ্গে পাঠিয়েছেন, কি তার কলকাতার ঠিকানা, সেসব কথা কি মিস মুখার্জি পুলিশকে জানিয়েছেন? না, জানায়নি। কিন্তু পুলিশ তা এতক্ষণে জেনে গেছে নির্মল জানার কাছ থেকে। নির্মলবাবু কলকাতায় ওই ঠিকানায় লোক পাঠিয়েছিল মিস মুখার্জিকে এখানে আসতে বারণ করবার জন্য। আর ওই তথ্যটা 10:03 লোকাল ঘটনার দিন 12:07 বর্ধমান স্টেশনে ইন করেছিল রেলওয়ে রেকর্ড অনুসারে। আর মিস মুখার্জি তারামাতলায় ট্যাক্সি নিয়ে এসে পৌঁছন বেলা 3:45 সময়। ফলে প্রায় 4 ঘন্টার অ্যালিবাইয়ের হিসেব পুলিশ জানে না, কিন্তু তারা জানতে চাইবে। নির্মল জানাও জানে না। আপনি কি জানেন? আপনি জানাতে পারবেন পুলিশকে? আমি? কি আশ্চর্য, আমি তা কেমন করে জানব? এক্স্যাক্টলি, কিন্তু মিস মুখার্জি নিশ্চয়ই সেটা জানেন। কাঠগোড়ায় দাঁড়িয়ে শপথ নিয়ে পাবলিক প্রসিকিউটরের এই সঙ্গত প্রশ্নটির জবাব তাঁকে দিতে হবে। কি জবাব দেওয়া তাঁর পক্ষে সবচেয়ে নিরাপদ তা তিনি নিজেও জানেন না, আপনিও না, জানি আমি। ফলে তার কাজিন আমাকে তার তরফে নিযুক্ত করে কোনো বোকামি করেননি। কি কৈফিয়ত দেবে শশী? সরি ডক্টর, সেটা আমি একান্তভাবেই আমার ক্লায়েন্টকে জানাতে চাই। তার সঙ্গে দেখা করা যেতে পারে কি? হ্যাঁ, নিশ্চয়ই। যখন তার কাজিন ব্রাদার আপনাকে এঙ্গেজ করেছেন, মিস মুখার্জি তার কাজিন ব্রাদার সুরেশবাবুকে চিনতে পেরেছেন, বিশ্বাসযোগ্য বলে মনে করছেন। কিন্তু একটা শর্ত,
আপনি আপনার ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা যা বলবেন তা আমার উপস্থিতিতে। এটা আপনার ছেলে মানুষের মতো কথা হয়ে গেল ডক্টর মৈত্র। আমি তাকে প্রথমেই জিজ্ঞেস করব, হত্যাকারীকে কি আপনি চিনতে পেরেছেন? জবাবে উনি আমাকে অর্থাৎ তার সলিসিটরকে যা বলবেন সেটা প্রিভিলেজ কমিউনিকেশন। প্রসিকিউশন আমাকে কাঠগোড়ায় তুলে তা জিজ্ঞেস করতে পারবে না, কিন্তু আপনার উপস্থিতিতে যদি প্রশ্নোত্তরটা ঘটে আপনি কি করবেন ডক্টর মৈত্র? সত্যি কথা বলে মিস মুখার্জিকে ফাঁসাবেন নাকি মিথ্যে কথা বলে নিজে ফরজারি কেসে মেয়াদ খাটতে যাবেন, হাফ প্যান্ট পরে, গলায় তক্তি ঝুলিয়ে? ডক্টর মৈত্র গুম হয়ে গেলেন। মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করে বললেন, অল রাইট, ইউ উইন। চলুন আপনাকে দোতলায় পৌঁছে দিই। তার আগে আপনাকে দু একটা প্রশ্ন করার আছে। আপনি তো সেদিন ওই চেয়ারটায় বসে তাস খেলছিলেন, তাই প্রথমেই মিস মুখার্জিকে আপনিই দেখতে পান, কিন্তু কখন? তিনি কি তখন জলসাঘরের ভেতরে, সুরকি বিছানো রাস্তায়? আগে না, তিনি তখন জলসাঘরের গেট খুলে সরকারি রাস্তায় নেমে পড়েছেন। অলরাইট, সে সময় তার হাতে একটা রেশনের ব্যাগ ছিল, সেটা কি ছিটকে পড়েছিল যখন তিনি পড়ে গেলেন? রেশনের ব্যাগ? কই না তো। উনি খালি হাতে ছিলেন? না, ওনার হাতে একটা ভ্যানিটি ব্যাগ ছিল, সেটা ছিটকে পড়ে। আমার স্ত্রী সেটা কুড়িয়ে নিয়ে আসে, আমরা সেটা তুলেও রেখেছি। তার ভেতরে কি ছিল তা কি আপনাদের চারজনের কেউ নজর করে দেখেছিলেন? সবাই একসাথে নায়ের ঘাড় নাড়ল। আমার অনুরোধে মিসেস মৈত্র ওনাদের শোয়ার ঘর থেকে ব্যাগটা নিয়ে এলেন। আমি সবার সামনে সেটা খুলে ভেতরটা দেখলাম, তারপর ফেরত দিয়ে দিলাম। রেশন ব্যাগের কথা তখন কেন বললেন? আমার ইনফরমেশনে যা রয়েছে, মিস মুখার্জি কলকাতা থেকে একটা রেশনের ব্যাগে ভরে দুটো জিনিস নিয়ে আসেন, ওই ভ্যানিটি ব্যাগটি ছাড়া। সেই রেশনের ব্যাগের মধ্যে ছিল নগদ 5,000 টাকা এবং একটা লোডেড পিস্তল। এ বিষয়ে আপনাদের চারজনের মধ্যে কেউ কিছুই জানেন না? লোডেড পিস্তল? ও সেটা কোথায় পাবে? ওর সম্বন্ধে আপনি কতটুকু জানেন ডক্টর মৈত্র, যে রামশ্যাম যদু মধু যার নামই আমি বলবো আপনি বুঝে নেবেন? হ্যাঁ, তা বটে। আগে না, নগদ 5,000 টাকা, পিস্তল আর রেশন ব্যাগ সম্বন্ধে আমরা কেউ কিছুই জানি না। আচ্ছা, আপনারা এই টেবিলে বসে চা পান করতে করতে তাস খেলছিলেন। তা তাসের বান্ডিলটা তো সময়ের অভাবে গুছিয়ে তোলা যায়নি, কিন্তু চায়ের কাপগুলো কোথায় গেল? কি আশ্চর্য! এটা কি একটা প্রশ্ন হলো? এই দুদিন আমাদের তাস খেলার অবকাশ হয়নি, তাই তাসের বান্ডিলটা গুছিয়ে তোলা হয়নি, কিন্তু এই দুদিন আমরা চা তো খেয়েছি, আর তাই। কতক্ষণ তাস খেলেছিলেন? কটার আবার? কটার আবার তো মনে নেই, তবে ঘন্টা দেড়েক খেলেছিলাম। কি বলো সুজান? মিসেস সুজান হ্যাঁ না কিছুই বললেন না। আমি আবার প্রশ্ন করলাম, আর একটা প্রশ্ন ডক্টর মৈত্র। আপনাদের এই এলাকাটা বেশ নির্জন, শহরের এক প্রান্তে। শহরবাসী জানে আপনি বিলেত ফেরত ডাক্তার, প্রচুর নামডাক। তা আপনি বাড়িতে একটা আগ্নেয়াস্ত্র রেখেছেন তো? বন্দুক টন্দুক জাতীয় কিছু? না, বন্দুক নেই, একটা লাইসেন্সড রিভলভার আছে। সেটা কাইন্ডলি একবার দেখাবেন। কেন বলুন তো? আপত্তি আছে? না না, আপত্তি কিসের? এবার আর স্ত্রীকে বললেন না, নিজে শোয়ার ঘর থেকে নিয়ে এসে যন্ত্রটা দেখালেন। 6 চেম্বারের ভারী রিভলভার, চেম্বারে 6টা গুলি ভরা আছে। আমি চেম্বারটা খুলে দেখলাম, তারপর সেটা বন্ধ করে ডাক্তারবাবুর হাতে ফেরত দিয়ে বললাম, চলুন এবার দোতলায় যাওয়া যাক। বাসন্তী দেবী আর সুজান তাঁরা নিচেই রইলেন, বাকি আমরা 3 জন সিঁড়ি বেয়ে উঠে এলাম দোতলায়। মিস মুখার্জি ঘরের খাটে শুয়েছিলেন, তাঁর বাঁ পায়ে প্লাস্টার করা, দরজাটা হাট করে খোলা। ঘরে ঢুকতে গিয়ে একটা জিনিস দেখে থমকে দাঁড়িয়ে পড়ি। এই জুতো জোড়া কি তোমার না মিস মুখার্জির? তারা জবাব দেয় না, তার দাদার দিকে তাকায়। রবিনবাবু বলেন, এটা মিস মুখার্জিরই। কেন? সাদা সোয়েডের জুতোটায় জল কাদা লাগেনি দেখছি। আগে লেগেছিল, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, দামি জুতো তো। তা বটে,
তাহলে এখান থেকেই আপনারা বিদায় হন, আমি আমার ক্লায়েন্টের সঙ্গে নিজেই আলাপ পরিচয় সেরে নেব, কেমন? প্রায় ৪৫ মিনিট পরে নেমে এলাম আমি। দেখলাম ৪ জন আতঙ্কিত গৃহস্থ তাসের টেবিলের চারপাশে জড়সড় হয়ে বসে আছেন। আমাকে দেখেই সবাই সচেতন হয়ে পড়লেন। থ্যাংক ইউ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমার কাজ সারা হয়ে গেছে, মিশন সাকসেসফুল, এবার আমি চলি। ওর মানে ওই মেয়েটির কোনো বিপদ নেই তো বাবা? বাসন্তী দেবী কথাটা বলতে বলতে ততক্ষণে আমি একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ি। না মাসিমা, আপনার বাড়ির এই অনিমন্ত্রিত অস্থায়ী অতিথির আর কোনো বিপদ নেই। শুধু তাই নয়, আপনাদের 4 জনেরও আর ভয়ের কোনো কারণ নেই। আমি আপনাকে নিশ্চিন্ত করে যাচ্ছি, জনার্দন জানার প্রকৃত খুনিকে পুলিশ কোনো দিনই খুঁজে পাবে না, আমি কথা দিলাম আপনাকে। কিন্তু পুলিশ তো কলকাতায় ওর ঠিকানায় গিয়ে সেই স্বাস্থ্যবান লোকটার নাম ধাম সব জানতে পারবে। তাতে আর কি হবে, সে তো এখন গুয়াহাটি থেকে গুজরাট, কন্যাকুমারী থেকে কাশ্মীরের মধ্যে যে কোনো একজন অচিহ্নিত ভারতবাসী মাত্র। কিন্তু পুলিশ যদি কোনো ভুল লোককে আসামির কাঠগড়ায় তোলে আর মিস মুখার্জিকে সাক্ষীর কাঠগড়ায় ওঠায় স্টার উইটনেস ফর দি প্রসিকিউশন হিসেবে, ওর ওই 4 ঘন্টার বেহিসেবি সময়টার কি কৈফিয়ত দেবে সে? 4 ঘন্টা বেহিসেবি সময় মানে? কোন 4 ঘন্টা? বাহ, 10টা 3-এর বর্ধমান লোকাল হাওড়া থেকে রওনা হলে তার কোনো এভিডেন্স আছে? উনি আদৌ 10টা 3 বলেননি। ট্রেনটা তো হাওড়া ছাড়ে 1:50 প্রসিকিউশনের ক্ষমতা হবে 10টা 3 সময়টা প্রমাণ করার? কিন্তু পুলিশের কাছে প্রথম জবানবন্দি? ও, পুলিশের কাছে? কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে স্ট্যাম্প কাগজে দেওয়া জবানবন্দি তো নয়। পুলিশ তো ওনাকে ফাঁসানোর জন্য অথবা ভুল করে ট্রেনের সময়টা গড়বড় করেছে। প্রয়োজন হলে দেখবেন একাধিক সাক্ষীরও সন্ধান পাওয়া যাবে, যারা হলফ নিয়ে বলবে ওকে হাওড়া স্টেশনে 1:50 মেইন লাইন বর্ধমান লোকালে উঠিয়ে দেওয়া হয়েছিল। এ আর এমন কি ব্যাপার? তোমাকে একটা কথা বলবো বাবা? বলুন মাসিমা। অনেক রাত হয়ে গেছে, তুমি আমাদের সঙ্গে যা হোক দুটো খেয়ে নাও, রবিন তোমাকে হোটেলে পৌঁছে দিয়ে আসবে। তাহা হয় না মাসিমা, মিস শশী মুখার্জি আপনার বাড়িতে অনিমন্ত্রিত এসে পাত পেড়ে যা হোক দুটো খেতে পারেন, সে অধিকার ওনার আছে। কি অধিকার তা আপনি জানেন, আমি তা পারি না। বাসন্তী দেবী ম্লান হয়ে গেলেন। আমি বললাম, এবার আমি আপনাকে একটা কথা বলবো মাসিমা। বলো বাবা। ওয়ালেট খুলে একটা আমার নামের কার্ড বের করে বৃদ্ধার হাতে ধরিয়ে দিয়ে বললাম, এই ঝামেলার দিন কটা কেটে যাক, মাসখানেক পরে আপনার সুবিধে মতো আমরা 3 জনেই এসে ভালো মন্দ নেমন্তন্ন খেয়ে যাব। রবিনবাবুকে বলবেন ট্রাঙ্ক কল করে আমাকে নিমন্ত্রণ করতে। 3 জন মিলে? আগে হ্যাঁ, আপনার মেয়ে জামাইয়ের সাথে একসঙ্গে পাত পেড়ে খেয়ে যাব আমি। ও বাবা, সেটা মাসখানেকের মধ্যেই হবে কি করে? আমার বিয়ে কি এই মাসেই হবে নাকি? কার সাথে? বোকার মতো হেসো না তারা, কথাটা আমি তোমাকে বলিনি, বলেছি তোমার মাকে। উনি যা বোঝার বুঝেছেন। সেই মুহূর্তে বাসন্তী দেবীর চোখের সেই 2 ফোঁটা জলকে আর কিছুতেই ধরে রাখা গেল না, মাটিতে ঝরে পড়ল। বাসু সাহেব থামতেই সুজাতা বলল, তারপর গল্পটা শেষ করুন। ওমা, আবার কি শেষ করব? গল্প তো এখানেই শেষ। বারে, শর্ত ছিল আপনি এমন একটা গল্প বলবেন যেখানে আসামিকে চিহ্নিত করেও আপনি তাকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছেন। এক্ষেত্রে শশীর গার্ডের নামই তো আপনি জানতেন না। কি রানু, তুমি কি বলো? আমি আর কি বলবো, গল্পটা তো আমার জানা। আমি তো গল্পটা মনে করানোর জন্য প্রথমটা ধরিয়ে দিলাম, ইস্কাবনের বিবির কাটা। বাসু সাহেব এবার অন্য পাশে ফিরে বললেন, ভাগ্নে তুমি কি বলছো? শর্তানুসারে খুনিকে আপনি চিহ্নিত করেছেন, তাকে পালিয়ে যাওয়ারও সুযোগ দিয়েছেন, কিন্তু কি করে আপনি কেসটা সলভ করলেন সেটা বুঝে উঠতে পারছি না। অ্যানোম্যালিগুলো নজরে পড়ছে না তোমার? তা কেন পড়বে না? প্রথম কথা, 4 জন 1.5-2 ঘন্টা ধরে তাস খেলতে পারে না, যেখানে তাসের সংখ্যা 52 নয় 51। স্পেডের বিবি জোকারদের সঙ্গে রাত কাটাচ্ছে। দ্বিতীয় টাইম ফ্যাক্টরটারও একটা বিরাট গন্ডগোল। ঘটনাটা 1948-এর, তখন শশীমুখীর বয়স 25। বার্মা থেকে বাঙালিদের ইভ্যাকুয়েশন হয় 41-42-এ। হিসেব মতো তখন শশীর বয়স 18-19 হওয়ার কথা।
সে তখন ফ্রক পরা নাবালিকা হতেই পারে না। জনার্দন জানায় নাকি 15 বছর অবস্থায় তাকে লখনৌতে দেখেছেন, খুন হওয়ার বছর 10 আগে। সুতরাং শশীর বলা ছোটবেলার কাহিনী আদ্যপান্ত বানানো। কিন্তু তা থেকে আপনি কি করে আন্দাজ করলেন যে? দুটো ক্লু অবশ্য আমার আস্তিনের তলায় রয়ে গেছে, অর্থাৎ আমি যা জানতে পেরেছি তোমরা জানো না। সে দুটির কথা বলার আগে আমি প্রথমে জিজ্ঞেস করি, নামের ক্লুটা নজরে পড়েছিল তোমাদের? হ্যাঁ, সেটাও খেয়াল হয়েছিল। গগনবাবুর 3টি সন্তান, বড়টি রবিন, গগন নহিলে তোমারে ধরিবে কে বা, ছোটটি তারা। এর মাঝে যদি একটি মেয়ে হারিয়ে যায়, টাইফয়েডেই হোক বা কুলোত্যাগিনী হওয়ায়, তার নাম কি হতে পারে? তাই রবিন, শশী, তারা এই সূত্রটা নজরে পড়েছিল। গগনবাবুর ক্লাসিক্যাল গানের পারদর্শিতা যা জিন সূত্রে রবিন আর তারা পেয়েছে, তা শশীরও পাওয়ার যথেষ্ট সম্ভাবনা। আরও একটা সূক্ষ্ম সূত্র, ডক্টর মৈত্র বারবার বাইজির প্রসঙ্গে আপনি, তুমি, তুই গুলিয়ে ফেলছিলেন। একটু আতঙ্কগ্রস্ত হলেই তার অবচেতন মনে অপরিচিতা বাইজি হয়ে যাচ্ছিলেন ছোট বোন। যে দুটো ক্লু আমার আস্তিনের তলায় লুকিয়ে আছে তার একটা হচ্ছে ওই পারিবারিক গ্রুপ ফটো। এই ক্লুটা অবশ্য ভিজুয়াল, তোমাদের জানাতে পারিনি। আর দ্বিতীয়টা শশী দেবীর আনরিজার্ভড কনফেশন। লিগ্যাল প্রিভিলেজড কমিউনিকেশন বস্তুটা ঠিক কি তা ঠিক মতো বুঝে নেওয়ার পর শশী দেবী তাঁর সব কথাই আমাকে খুলে বলেছিলেন। আমি তাকে বলেছিলাম আদালতে সাক্ষীর কাঠগোড়ায় এসব বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি যেন বলেন তাঁর লিগ্যাল কাউন্সিলরকে তিনি এসব প্রশ্নের জবাব দিয়েছেন তাকেই যেন জিজ্ঞাসা করা হয়। আদালতে সাক্ষ্য দিতে এসে তিনি এসব প্রশ্নের জবাব দিলে নিজেই নিজেকে ইনক্রিমিনেট করবেন। শশী দেবী নিশ্চয়ই 10টা 3-এর ট্রেনে এসেছিলেন। তিনি কি তার দাদার বাড়ির ঠিকানা জানতেন? জানতেন। গগনবাবুর খুব ন্যাওটা মেয়ে ছিলেন শশী দেবী। কুলোত্যাগিনী মেয়েকে যে তিনি ক্ষমা করেছিলেন, তার সঙ্গে যে গোপনে চিঠি আদান প্রদান করতেন, সেটা তার স্ত্রীর কাছ থেকেও গোপন রেখেছিলেন। তাই বাসন্তী দেবী, ডক্টর মৈত্র, তারা শশী দেবীর ঠিকানা জানতেন না, কিন্তু শশী দেবী জানতেন তারামাতলার বাড়ির ঠিকানা। বর্ধমান স্টেশন থেকে তিনি সরাসরি চলে আসেন তার মায়ের কাছে। 4 ঘন্টা বেহিসেবি সময়ের প্রথম ঘণ্টা 3-এর অশ্রুপ্লাবিত ইতিহাসটা শশী দেবী আমাকে বলেননি, কিন্তু শেষ 1 ঘন্টার কথা বলেছিলেন। ডক্টর মৈত্রই পরিকল্পনাটা করেন। তিনি লোডেড রিভলভারটা নিয়ে জলসা ঘরের পেছনের বাগানে লুকিয়ে পড়েন। আমি সেটাই আন্দাজ করেছিলাম, তাই তাঁর আগ্নেয়াস্ত্র আছে কিনা জানতে চেয়েছিলাম। শশী দেবীকে কানাই যখন দোতলায় পৌঁছে দেয়, তখন শশী দেবীর হাতে ছিল রেশনের ব্যাগ। তাতে নগদ 5,000 টাকা আর সুরেশ বাবুর পিস্টলটা ছিল। পরিকল্পনা মতো দোতলায় উঠে গিয়েই শশী দেবী প্রথম সাক্ষাতেই জনার্দন বাবুকে ওই প্রশ্নটি করেন, ওটা কি বাথরুম? ইনফ্যাক্ট কানাই তখনও সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেনি। জনার্দন বাবু তাকে বাথরুমের রাস্তাটা দেখিয়ে দেন, আর শশী দেবী সেই ঘরে ঢুকেই ম্যাথর খাটা দরজাটা খুলে দেন, আর ডক্টর মৈত্র এসে বাথরুমে লুকিয়ে পড়েন। তারপর শশী দেবী দরজা খুলে শয়নকক্ষে ফিরে এসে দেখে জনার্দন জানা ইতিমধ্যেই দরজায় ভেতর থেকে ছিটকিনি দিয়ে দিয়েছেন। তাঁর আর তর সইছিল না। শশী দেবী টাকা বা পিস্টল ব্যাগ থেকে বের করার সুযোগই পাননি। জনার্দন জানা হিংস্র বাঘের মতো শশী দেবীর ওপর ঝাঁপিয়ে পড়েন, পালঙ্কের ওপর শশী দেবীকে চিৎ করে ফেলেন। শশী দেবীর পরনে শাড়ি ব্লাউজ ছিল না, ছিল সালোয়ার কামিজ। জনার্দন জানা তাই সহজে ওনাকে বিবস্ত্র করতে পারেনি। স্বভাবতই শশী দেবী মর্মান্তিক স্বরে চিৎকার করে ওঠেন, এবং ঘটনার বাকি অংশ আর নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। ডক্টর মৈত্র রিভলভার নিয়ে গিয়েছিলেন বটে, কিন্তু বুদ্ধিমানের মতো তা থেকে ফায়ার করেননি। আসলে তিনি হত্যা করতে চাননি, জনার্দন জানার হাত থেকে নিজের বোনের ইজ্জত বাঁচাতে চেয়েছিলেন। তাই রিভলভারের বাঁট দিয়ে প্রচণ্ড জোরে জনার্দন জানার মাথার পেছনে আঘাত করে ফেলেন।
পরে অবশ্য বোঝা যায় সেই আঘাত কতটা আসুরিক ছিল। জনার্দন জানার সেরিবেলাম চৌচির হয়ে যায়। ডক্টর মৈত্র ওই শয়তান লোকটার ঠ্যাং ধরে দরজার দিকে কিছুটা টেনে আনেন। তারপর রেশনের ব্যাগটা উঠিয়ে নিয়ে স্পাইরাল সিঁড়ি বেয়ে নিচে বাগানে নেমে যান। তখন জোর বৃষ্টি নেমেছে, চারিদিক জনশূন্য। শশী দেবী বাথরুমের দরজায় ছিটকিনি দিয়ে মৃতদেহ ডিঙিয়ে বাইরের বারান্দায় বেরিয়ে আসেন। কানাই তখন চপ ভাজতে ব্যস্ত। ত্রিসীমানায় আর কেউ নেই। তবে নিজের বাড়িতে ফিরে আসার পর সত্যি সত্যি একটা নার্ভাস ব্রেকডাউন হয় ওনার। ওনাকে অন্য কোথাও সরিয়ে দেওয়া তখন আর সম্ভব হয়ে ওঠে না, কারণ কানাই তাকে দেখেছে, চিহ্নিত করতে পারবে। কোনো রকমে ধরা পড়লে পলাতকার কেসটা নিদারুণ খারাপ হয়ে যেত। তাই ওই তাস খেলার গল্পটা ফাঁদা হয়। তাড়াহুড়োয় ইস্কাপনের বিবিটা জোকারের সঙ্গে ইলোপ করার সুযোগ পেয়ে যায়। তাস খেলার এভিডেন্সটা আরও জোরালো করার জন্য 2 দিন ধরে তাসের টেবিলে হাত দেওয়া হয়নি। না হলে মিস মৈত্র শশী দেবীর জুতোর কাদা সাফ করার সময় পেলেন, কিন্তু তাস গুছিয়ে রাখার সময় পেলেন না। এটা কি বিশ্বাসযোগ্য? সর্বোপরি দিদি না হলে অচেনা বাইজির জুতো ওই কলেজের ছাত্রীটি পরিষ্কার করতো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আশা করি সব সমস্যার সমাধান করা হয়ে গিয়েছে। আমার গল্পের আর কিছু বুঝিয়ে বলার বাকি আছে? আছে। উপসংহার: বাসন্তী দেবী মাসখানেক পরে মেয়ে জামাই আর তাদের সলিসিটরকে কি কি রান্না করে খাওয়ালেন? খাওয়াননি। শশী দেবী দ্বিতীয়বার আর বর্ধমানে যেতে রাজি হননি, তারা সুন্দরীর বিয়ের কথা ভেবে। 50-60 বছর আগেকার সমাজ তো। সমাজের দৃষ্টিতে গগন থেকে শশী অস্ত গেছে, টাইফয়েডে নয়। স্বেচ্ছায় কুলোত্যাগিনী মেয়েটা পরিবারের নিরিখে চলে গেছে চিরকৃষ্ণপক্ষে। কিন্তু বাসন্তী দেবী বা ডক্টর মৈত্র তা মানতে চাইতেন না। তাই প্রতি বছর পুজোর ছুটির সময় ওনারা একসাথে ভারত ভ্রমণে বেরিয়ে পড়তেন। রবিন, শশী, তারা, তাদের মা এবং মিসেস সুজান, আর আমাদের সুরেশবাবু। সেটা শশী দেবীর শুক্লপক্ষ। আমি যেহেতু আদালতে প্রশ্ন করতে উঠিনি, তাই কোনো পারিশ্রমিকও নিইনি। তবে একবার ওনাদের সঙ্গে ওনাদেরই খরচে রাজস্থান বেড়াতে গিয়েছিলাম। সেখানে মাগুর সেই রাজবাহাদুরের ভাঙা রাজপ্রাসাদে শশীমুখী দেবী আমাকে একখানা ঠুমরি শুনিয়েছিলেন। তারপর আজ 50 বছর পার হয়ে গেছে, কিন্তু সেই ঠুমরি আজও কানে বাজে।